আশা করছি সবাই কথা শুনতে পাচ্ছ। সবাই কেমন আছো? একেবারে এই কোয়ার্টারের শুরুতে ১ম ক্লাস, তাই তো? একটু কমেন্ট বক্সে দেখি আগে তোমাদের একটু খোঁজখবর নিয়ে নিই। দেখতে পাচ্ছি মোটামুটি ক্লাসে ভালোই উপস্থিতি। আশা করছি আস্তে, আস্তে উপস্থিতি আরো বেড়ে যাবে। তো এখন বলো কে কেমন আছো? অলরেডি আ তোমাদের অর্ধবার্ষিকী পরীক্ষা শেষ এবং পরীক্ষার পরে আমরা শিক্ষক পক্ষ থেকেও কিন্তু তোমাদেরকে বেশ ভালো একটা সময় দিয়েছি। বেশ ভালো একটা সময় তোমরা কিন্তু ছুটি পেলে, তাই না? তো এখন ক্লাসটা আমরা আজকে আস্তে, আস্তে শুরু করব। তার আগে একটু তোমাদের খোঁজ নিয়ে নিই। আগে বলো কে কেমন আছো ভাইরা? অনেকে সালাম দিচ্ছ। সবাইকে তো আর আলাদা করে সালামের উত্তর দেওয়া সম্ভব না। সবাইকে একযোগে ওয়ালাইকুম আসসালাম। অনেকে নমস্কার দিচ্ছ, নমস্কার। অ্যান্ড তার থেকে বড় কথা হচ্ছে যে তোমরা কেমন আছো সেটা একটু বলো। তারপরে আস্তে, আস্তে আমরা মূল পর্বে যাব। কেউ বলছে ভালো আছি, কেউ আলহামদুলিল্লাহ। ওয়াও! যাক সবাই ভালো আছো। শুনে খুবই ভালো লাগছে। একজন বলছে আমি বাংলার 2nd পেপারে এত পেয়েছি, 1st পেপারে এত পেয়েছি। বাহ! আরে বাংলা এমন একটা সাবজেক্ট এটা আসলে আমার মনে হয় যে এত পেইন নিয়ে পড়া লাগে না। আমি ব্যক্তিগতভাবে মনে করি যেটা, যে তোমরা যদি আমাদের ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে করো, আর ক্লাস শেষে যদি আমাদের যে লাইভ এক্সাম থাকে, আমাদের যে অ্যানিমেটেড লেসন গুলো থাকে, এগুলো যদি টুকটাক একটু তোমরা দেখো, তাহলে দেখা যাবে যে বাসায় আমার কেন জানি মনে হয় আলাদাভাবে আর পড়া লাগে না। কিন্তু তোমাদের সমস্যা হচ্ছে যে তোমরা ক্লাসটা মোটামুটি সবাই করো আমি জানি। কিন্তু ক্লাসের শেষে ওইভাবে আসলে আর কেউ আ নিজেকে সময় দাও না। এইজন্যই মূলত সমস্যাটা হয়। তো যাই হোক ব্যাপার না। আশা করছি ক্লাস ৯ এ উঠতে না উঠতেই ৬ মাস শেষ হয়ে গেছে। আ তোমরা মনে হয় নিজেরাও অনেকে টের পাওনি যে দেখতে, দেখতে এই বছরের ৬ মাস কিন্তু শেষ। তো একইভাবে আগামী ৬ মাস আরো দেখতে, দেখতে চলে যাবে। তারপর দেখবা দেখতে, দেখতে তুমি ক্লাস 10 এ উঠে গেছো। তো আস্তে, আস্তে পড়ার চাপ বেড়ে যাবে, সমস্যা নেই। তবে আমি মনে করি যে এত চাপ না নিয়ে তুমি রিল্যাক্সে থাকো। রেগুলার যে পড়াশোনাগুলো যেভাবে তুমি গুছিয়ে নিচ্ছ আস্তে, আস্তে এভাবে একটু আগাতে থাকো। অল্পতেই দেখবা আস্তে, আস্তে সবকিছু গুছিয়ে গেছে। এত চাপ নেওয়ার কিছু নেই। তবে হ্যাঁ, আমাদের এখন থেকে একটু সিনসিয়ার হতে হবে। যেমন অর্ধবার্ষিক পরীক্ষাটা আমরা সবাই শেষ করেছি। অর্ধবার্ষিক পরীক্ষায় ধরে নিচ্ছি কোনো একটা বা ২ টা সাবজেক্ট একটু খারাপ হয়েছে। হতেই পারে। কোনো সমস্যা নেই। তবে সামনে যে বার্ষিক পরীক্ষা আসছে, বার্ষিক পরীক্ষায় যেন পরীক্ষা খারাপ না হয় ওই সাবজেক্টগুলোতে, সেটার জন্য এখন থেকে কিন্তু নিজেকে একটু মানসিকভাবে প্রস্তুত করা। আমি বলছি না যে তুমি প্রতিদিন ১০ ঘন্টা পড়ো, ১৫ ঘন্টা পড়ো। তবে আমি যেটা বলতে চাচ্ছি যে কোনো একটা সাবজেক্ট আমি ধরে নিচ্ছি খারাপ হয়েছে। কেন খারাপ হয়েছে এটা আগে জানা এবং তারপরে সেই অনুযায়ী আস্তে, আস্তে ওই সাবজেক্টের প্রতি একটু সময় দাও। একটু সময় দিলে দেখবা আস্তে, আস্তে সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। তো চলো তাহলে আমরা আস্তে, আস্তে আজকের মূল পর্বের ক্লাসে প্রবেশ করি। কেননা আ আজকের ক্লাসের যে টপিক তোমরা দেখে হয়তো কিছুটা বুঝতে পারছো। এটার বাইরেও আরো ২ টা টপিক আছে। তো আজকের ক্লাসটা বেশ গুরুত্বপূর্ণ একটা ক্লাস। আর তার থেকেও গুরুত্বপূর্ণ যে কথা সেটা হচ্ছে আজকের ক্লাসে আমি খুব ভালোভাবে জানি তোমরা যারা কোয়ার্টার 1, কোয়ার্টার 2 এ আমাদের সাথে ছিলে, আমাকে তোমরা কমবেশি সবাই চেনো, সবাই জানো। আর যারা আজকের ক্লাসে একেবারেই নতুন, তাদের উদ্দেশ্যে যে কথাটা আমি আজকের ক্লাসের শুরুতে বলছি, হয়তো পরবর্তী দিনগুলোতে আর এভাবে হয়তোবা বলা হবে না। সেটা হচ্ছে আমরা যারা ইতিপূর্বে ভাইয়ার ক্লাস করেছি, আমরা সবাই মোটামুটি জানি যে ভাইয়া কিভাবে পড়ান বা কি করেন। ওইভাবে আমরা কম বেশি পড়ব। কিন্তু এখন থেকে যে কাজটা আমাদের সবাইকে করতে হবে সেটা হচ্ছে যারা একেবারে তোমরা আজকের ক্লাসে নতুন আছো, তাদের জন্যই মূলত বলা এবং যারা আগের থেকে ছিলে, যারা কাজটা করতে না, তারা অবশ্যই কাজটা করবা। সেটা হচ্ছে প্রত্যেকটা ক্লাসের শুরুতে বিশেষ করে বাংলা ২য় পত্রে এবং বাংলা ব্যাকরণে যে কাজটা করবা সেটা হচ্ছে তোমার যে ৯ম-১০ম শ্রেণীর যে ব্যাকরণ বইটা রয়েছে, আমার ক্লাসটা করার সময় ওই ব্যাকরণ বইটা একটু সামনে রাখবা। সামনে রাখা মানে ওই চ্যাপ্টার গুলো একটু সামনে রাখবা। এই যেমন দেখো আজকের ক্লাসে আমরা ঘুরে ফিরে এই ৩ টা চ্যাপ্টার নিয়ে কাজ করব। এবং লক্ষ্য করে দেখো ৩ টা চ্যাপ্টার কিন্তু অনেক, অনেক, অনেক গুরুত্বপূর্ণ।
তো তুমি যখন 9-10 এর ব্যাকরণ বইটা তোমার সামনে রেখে আজকের ক্লাসটা করবা, তখন দেখা যাবে কি যে ভাইয়া কিছু জায়গায় একটু শর্টকাট করে দিবে, ভাইয়া কিছু জায়গায় একটু মার্কিং করে দিবে, ভাইয়া বলে দিবে যে এই জায়গাগুলো পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ। তোমার কিন্তু উচিত ওই জায়গাগুলো সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে খেয়াল করা। এবং তোমরা যারা ইতিপূর্বে আমার ক্লাস করেছো, আমি দেখেছো যে ক্লাসে কিন্তু বলে দিই যে এটা গুরুত্বপূর্ণ, এটা মার্কিং করে রাখো, এটা দাগিয়ে রাখো, এটা পরীক্ষা আসতে পারে। সো এই কাজটা করবে, অর্থাৎ বই সামনে নিয়ে বসবে, নাম্বার 1। আর নাম্বার 2 যে কাজটা, সেটা হচ্ছে বাংলার একটা খাতা অন্তত রাখবে একেবারে আলাদাভাবে। সেটা বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলেই একটা খাতা যেন থাকে। কেননা দেখবে কিছু জিনিস পড়াতে যেয়ে আমি কিছু জায়গায় একটু শর্টকাট করে দিব। তো যেহেতু আমি কিছু জায়গায় একটু শর্টকাট করে দিব, একটু দাগিয়ে দিব, তোমাদের উচিত হবে, তোমরা যদি সত্যিকার অর্থে বুদ্ধিমান হয়ে থাকো বা বুদ্ধিমতী হয়ে থাকো, তোমরা ওই জায়গাগুলো একটু খাতায় নোট করে রাখবা। ঠিক আছে? ওকে। আদিব হাসান নামে একজন বলছে যে ভাই রিটেন পার্টের গুরুত্বপূর্ণ কিছু নিয়ে বলেন। ভাই রিটেন সময় আসুক, আমরা রিটেন পার্ট নিয়ে কথা বলবো। তোমরা জানো যে আমাদের শিক্ষক পক্ষ থেকে আমরা হচ্ছে কোয়ার্টার বেসিস সব ভাগ করা। এমন একটা কোয়ার্টার সামনে আসবে যে কোয়ার্টারে দেখবে শুধু রিটেন নিয়ে কথা বলা হয়েছে। তো আমি মনে করি যে আগে ব্যাকরণ অংশটা আমরা শেষ করি সুন্দর করে, তারপরে আস্তে আস্তে রিটেন নিয়ে কথা বলা যাবে। কেননা যে স্টুডেন্ট ব্যাকরণে ভালো করে, রিটেন এটা কিছু না। ওকে, সো চলো তাহলে আমরা আস্তে আস্তে আজকের মূল ক্লাসে প্রবেশ করি। এবং আজকের ক্লাসের যে মূল টপিক তোমরা ইতোমধ্যেই দেখতে পাচ্ছ, তারপরেও আমি আরেকবার একটু বলে নিই। প্রত্যয়, উক্তি এবং শব্দদ্বিত্ব। ক্লাস 9 এ পড়ছো, তার মানে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এসএসসি পরীক্ষা। আমি ওপেন চ্যালেঞ্জ করে বলছি, এসএসসি পরীক্ষায় এখান থেকে মিনিমাম 4 থেকে 5টা প্রশ্ন থাকবে। এসএসসি পরীক্ষায় এখান থেকে মিনিমাম 4টা থেকে 5টা, এর বেশি হতে পারে। প্রকৃতি প্রত্যয় থেকে 2টা, উক্তি থেকে 1টা, শব্দদ্বিত্ব থেকে 1টা। 4টা কোশ্চেন মোটামুটি একেবারে কমন। 3টা থেকে 4টা কোশ্চেন এই টপিকগুলো থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা, দশম শ্রেণীর যে কোনো পরীক্ষা এবং এসএসসি পরীক্ষায় মোটামুটি এই টপিকগুলো থেকে প্রশ্ন আসেই প্রতি বছর। এবং আমরা যারা একটু ব্যাকরণ নিয়ে টুকটাক পড়াশুনো করেছি, তারা মনে হয় একটা বিষয় সবাই স্বীকার করি যে আসলে প্রকৃতি প্রত্যয়টা কেমন জানি একটু কঠিন কঠিন লাগে, ঠিক কিনা? তো যেহেতু প্রকৃতি প্রত্যয়টা একটু কঠিন কঠিন লাগে, আজকে আমরা একেবারে শুরুতেই প্রকৃতি প্রত্যয় একেবারে পানির মতো সোজা করব। আর তার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আগামী 1টা ঘন্টা খুব মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। ঠিক আছে? আমি আপাতত কমেন্ট বক্সে একটু অফ করে দিচ্ছি। আগামী 1টা ঘন্টা খুব মনোযোগ দিয়ে কথা শুনবা। তারপরে বাসায় 15 থেকে 20 মিনিট পড়বা। আমি ওপেন চ্যালেঞ্জ করে বলছি, এই টপিকগুলো একেবারে সোজা হয়ে যাবে, যেটা তুমি ভাবতেও পারছো না। তো সহজ করার জন্য সবার আগে হচ্ছে খুব মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। আমরা শুরুতে যে কাজটা করব সেটা হচ্ছে একেবারে প্রত্যয় দিয়ে আমরা আজকের ক্লাসটা শুরু করছি। আমি আপনাদের স্বার্থে কমেন্ট বক্স অফ করে দিচ্ছি। যখন আবার আমার কমেন্ট বক্স ওপেন করার প্রয়োজন হবে, আমি ওপেন করে দিব। আর ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব মনোযোগ দিয়ে আমার কথা শোনেন। ওকে? থ্যাংক ইউ। সো একেবারে শুরুতে এখানে যে জিনিসগুলো আছে, আমি ক্লাসে যেটা করি যে বই কিন্তু আমাদের সাথেই থাকে পিছনে। আর আমি ওই বইয়ের সাথে কানেক্ট করে যে অতিরিক্ত কথাগুলো আছে, ইম্পর্টেন্ট বিষয়গুলো আছে, সেটা আমি বলে দিচ্ছি, লিখে দিচ্ছি। খাতায় সুন্দর করে আগে বুঝবা, তারপরে নোট করবা। আমি আবারও রিকোয়েস্ট করছি ফর দ্য ফার্স্ট টাইম অ্যান্ড লাস্ট টাইম, আগে বুঝবা তারপরে নোট করবা। না বুঝে খাতায় কিচ্ছু লেখার দরকার নেই। ঠিক আছে? থ্যাংক ইউ। দেখো বই কি বলতে চাচ্ছে, যে শব্দ ও ধাতুর পরে অর্থহীন যেসব শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয়, সেইগুলোকে বলা হয় প্রত্যয়। প্রত্যয় বলতে কি বোঝায় সেটা হচ্ছে একেবারে বইয়ের শুরুতে এই কথাটা বলে দেওয়া হচ্ছে। এই একটা লাইন নিয়ে 1টা ঘন্টা কথা বলা যায়। কিন্তু যেহেতু আমাদের 1 ঘন্টা হাতে সময় নেই, আমরা এত কথা বলবো না। আমরা খুব মনোযোগ দিয়ে দেখব এবং শুনব। প্রথম কথা হচ্ছে প্রত্যয় বিষয়টা কি? বেশি কিছু বোঝার দরকার নেই। কেউ যদি তোমাকে একটা শব্দ ভেঙে বলে বা একটা শব্দ দিয়ে বলে যে বলতো এখানে প্রকৃতি কোনটা, প্রত্যয় কোনটা? মনে করো তুমি প্রকৃতি প্রত্যয়ের কিছুই বোঝো না। জাস্ট একটা শব্দ তোমাকে বলেছে,
সে শব্দটা দিয়ে বলল যে এখানে প্রকৃতি কোনটা, প্রত্যয় কোনটা, তুমি একটু বের করো তো। তখন তুমি তাকে যে উত্তরটা দিবা সেটা হচ্ছে যে কোনো শব্দ ভাঙলে একেবারে ওই শব্দকে আমরা মূলত দুইটা ভাগে ভাগ করি। এর প্রথমে যে অংশটা থাকে সেটার নাম হচ্ছে প্রকৃতি। যে কোনো শব্দকে কিন্তু ভাঙা যায়, বুঝতে পেরেছো? তো যে কোনো শব্দকে ভাঙার পরে প্রথম অংশটাকে আমরা বলবো প্রকৃতি, আর এই পরবর্তী যে অংশটা আছে সেটার নাম হচ্ছে প্রত্যয়। আজকে যারা একেবারে জীবনে প্রথমবারের মতো প্রকৃতি প্রত্যয় নিয়ে ক্লাস করছো বা শুনছো তাদের উদ্দেশ্যে বলছি, খুব মনোযোগ দিয়ে শুনবা। একটা শব্দকে আমি ভাঙলাম, ভেঙে দুইটা অংশ পেলাম। প্রথম অংশের নাম প্রকৃতি আর পরবর্তী অংশের নাম প্রত্যয়। এটা হচ্ছে একেবারে বেসিক কথা, একেবারে মৌলিক কথা, একেবারে মূল কথা। কনসেপ্ট ক্লিয়ার? যে প্রত্যয় হচ্ছে একটা শব্দকে ভাঙার পরে পরবর্তী অংশ বা দ্বিতীয় অংশ। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই প্রত্যয়গুলো সব সময় কোনো না কোনো ভাবে অর্থহীন। একটু গভীর মনোযোগ দিয়ে দেখো তো ভাই, এখানে এই যে প্রত্যয়গুলো এখানে আছে আ, ইক, অনা, তব্য। মনে করো যে ভাই তুমি কালকে সকালে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, তোমাকে কোনো একটা ছোট ভাই বা ছোট বোন প্রশ্ন করেছে, এই ভাই বলো তো অনা মানে কি, ইক মানে কি, তব্য মানে কি? দেখো না ছোট বাচ্চা কাচ্চা কত ধরনের প্রশ্ন করে। তো কেউ যদি তোমাকে এই প্রশ্নটা করে, তোমাকে একেবারে প্রথমে তোমার ব্রেন কি সিগন্যাল দিবে যে ওর মাথা মনে হয় একটু হলেও নষ্ট হয়ে গেছে, কি ধরনের প্রশ্ন? বা এইটা সিগন্যাল না দিলেও তোমার ব্রেন বলবে বেটা এগুলোর কি কোনো অর্থ হয় নাকি? ইয়েস, সব সময় আমরা মনে রাখবো প্রত্যয়গুলো সবসময় অর্থহীন। প্রত্যয়ের বাস্তবে কোনো অর্থ থাকে না। তাহলে প্রত্যয়ের যে অর্থ থাকে না এই বিষয়টা বুঝতে পেরেছো? আপাতত এই চারটা এক্সাম্পল দিয়ে, চারটা প্রত্যয় দিয়ে একটু বোঝার চেষ্টা করো। প্রত্যয়ের কিন্তু বাস্তবে কখনোই কোনো অর্থ থাকে না। ক্লিয়ার? থ্যাংক ইউ। তাহলে আমরা দুইটা জিনিস বুঝলাম, প্রকৃতি কাকে বলে বুঝলাম, প্রত্যয় কাকে বলে বুঝলাম, এবং প্রত্যয়গুলো কিভাবে অর্থহীন সেটাও কিন্তু বুঝলাম। ওকে, থ্যাংক ইউ। এরপরে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে শব্দ ও ধাতুর পরে। শব্দ জিনিসটা আমরা কোনো না কোনো ভাবে বুঝি, কিন্তু ধাতু বলতে কি বোঝায় আমার মনে হয় আমরা বুঝি না। যারা বুঝি তারা তো বুঝলাম, কিন্তু আমরা এই মুহূর্তে ক্লাসে যারা উপস্থিত আছি আমার যেটা ধারণা আমরা ম্যাক্সিমাম স্টুডেন্টস ধাতু বলতে কি বোঝে আসলে সেটা বুঝি না। এটা কিন্তু সায়েন্সের ফিজিক্সের ধাতু না, এটা হচ্ছে বাংলা ব্যাকরণের ধাতু। তাহলে আমরা শুরুতে যেটা বুঝবো সেটা হচ্ছে ধাতু কাকে বলে। খাতায় সুন্দর করে নোট করে নেন। ধাতু খাতায় সুন্দর করে লিখে রাখেন। ক্রিয়া পদের মূলকে বলা হয় ধাতু। এসএসসি পরীক্ষায় এই লাইনটা গত 10 বছরে অন্তত পক্ষে 20 থেকে 30 বার এসেছে। এসএসসি পরীক্ষা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন টেস্ট, এই একটা লাইন গত 10 বছর অন্তত শতবার প্রশ্ন এসেছে যে ক্রিয়াপদের মূল অংশকে কি বলা হয়। আমরা মনে রাখবো ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু। এখন ক্রিয়াপদের মূল অংশ বলতে কি বোঝায়? মনোযোগ দিয়ে শোনো কিন্তু ভাইরা, মনোযোগ যদি একবার ব্যাঘাত ঘটে এই টপিকগুলো কিন্তু মাথায় আর ঢুকবে না। আমি এই জন্য ক্লাসের শুরুতে বলে নিয়েছি মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। ভাই এটা প্রকৃতি প্রত্যয়, এটা একটু সহজ না, আবার বুঝতে পারলে এর থেকে সহজ কিছু নাই। আর তার জন্য মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। কথা হচ্ছিল ধাতু কাকে বলে। আমি বলছিলাম যে ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু। ক্রিয়াপদের মূল বিষয়টা কি? খুব ঠান্ডা মাথায় বোঝো। মনে করো ভাইয়া এই মুহূর্তে তুমি কোন একটা রুমে বসে ক্লাস করছো,
বা কোনো না কোনো একটা জায়গায় তো তুমি আছো, সেখানে বসে তুমি ক্লাসটা করছো বা পরবর্তীতে ক্লাসটা হয়তো দেখবা। তুমি যে বিল্ডিংটায় আছো বা তুমি যে ঘরটায় আছো, এই ঘরের কি একটা ফাউন্ডেশন আছে না? এটার একটা ভিত্তি আছে না? এই ভিত্তিটাকে আমরা বলছি মূল। মানে আজকের এই যে বিল্ডিংটা, মানে তুমি যেখানে আছো, এটার তো অবশ্যই একটা ফাউন্ডেশন আছে। এটার একটা মূল আছে। তার উপর না ভিত্তি করে এটা হয়েছে। আচ্ছা, বাইরের দিকে তাকাও। তাকিয়ে দেখো একটা গাছ দেখা যাচ্ছে। বা বাইরে অনেক গাছ আছে। প্রত্যেকটা গাছের কি একটা মূল আছে কিনা? বা প্রত্যেকটা গাছের একটা মৌলিক বা একেবারে মূল জিনিস আছে কিনা? অবশ্যই আছে। কথাটা হচ্ছে এই পৃথিবীতে প্রত্যেকটা প্রাণীর বা যেকোনো বস্তুর তার একটা মূল থাকে, একটা গোড়া থাকে। কোনো না কোনো সোর্স থেকে সে আসে। তাহলে এই পৃথিবীতে যত শব্দ আছে, এই শব্দেরও তাহলে নিশ্চিত একটা মূল আছে। ওটার একটা গোড়া আছে, ওটার একটা ভিত্তি আছে। আছে কিনা? 100% আছে। তাহলে এই পৃথিবীতে যে এত শব্দের মূল আছে, এই শব্দের মধ্যে আমি যদি বলি একটা শব্দ ক্রিয়াপদ, এটা কি ভুল হবে? ক্রিয়াপদ তো কোনো না কোনোভাবে একটা শব্দ নাকি? যেমন আমি বললাম, করলাম, খেলাম, গেলাম, যাবো। এই যে প্রত্যেকটা ক্রিয়াপদ আমি বললাম, এই প্রত্যেকটা ক্রিয়াপদের কি একটা মূল আছে না? এটা একটা ভিত্তি আছে না? ইয়েস, আছে। আর আমি বলতে চাচ্ছি, এই পৃথিবীতে যত ক্রিয়াপদ রয়েছে, এই ক্রিয়াপদের যে মূল, এই ক্রিয়াপদের যে মূল অংশ, সেই মূল অংশের নাম হচ্ছে ধাতু। আবার বলছি, এই পৃথিবীতে যত ক্রিয়াপদ রয়েছে, সেই ক্রিয়াপদের যে মূল অংশ, সেই ক্রিয়াপদের মূলকে আমরা বলছি ধাতু। যেমন আমি যদি বলি কর্তব্য একটা শব্দ, কর্তব্য মানে হচ্ছে যা করা উচিত। যেমন এই মুহূর্তে তুমি নবম শ্রেণীতে পড়ছো, তোমার নিজেই বুঝতে পারছো যে যতই ফাঁকি ঝুঁকি দাও, পড়াশোনাটা অবশ্যই করা তোমার কর্তব্য। এটা তোমার দায়িত্বের মধ্যে পড়ে। বাবা মা এত চেষ্টা করছেন তোমার জন্য, তুমি অন্তত তাদের মুখের দিকে তাকিয়ে একটু পড়াশোনা করবা, এটাই স্বাভাবিক। সামনে ক্যারিয়ার আছে, ফিউচার আছে, ওই চিন্তা আমরা একটু নয় পরেই করলাম। ক্লাস 9 এ যদি পরীক্ষায় দেখা যায় যে রেজাল্ট আসলে অতিরিক্ত খারাপ হচ্ছে, মান সম্মানের ব্যাপার। তো যাই হোক, ওইদিকে না যাই। অর্থাৎ পড়াশোনা করা এটা তোমার এই মুহূর্তে একটা দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। তাহলে এই কর্তব্য শব্দের অর্থ কি? যা করা উচিত। এই কর্তব্য শব্দটা যে একটা ক্রিয়াপদ, এটা তোমরা যারা জানো খুবই ভালো। আর যেহেতু যারা জানো না, কোনো সমস্যা নেই। আমি আজকে জানিয়ে দিলাম যে যা করা উচিত বা কর্তব্য, এটা মূলত আমি ধরে নিচ্ছি এটা একটা ক্রিয়াপদ। তাহলে এই ক্রিয়াপদের একটা মূল অংশ আছে। যেমনটা আমি একটু আগে বলে আসলাম, একটা বিল্ডিং এর যেমন মূল আছে, একটা গাছের মূল আছে, একটা শব্দের মূল আছে। এট দ্য সেম টাইম একটা ক্রিয়াপদেরও কিন্তু মূল আছে। তাহলে আমরা মনে রাখবো, এই যে একটা ক্রিয়াপদ, এই ক্রিয়াপদের যে এই একটা মূল, অর্থাৎ কর্তব্য শব্দটা এসেছে ক্রি থেকে। ক্রি যুক্ত তব্য মানেই বা সমান হচ্ছে কর্তব্য। তাহলে আমি কি বলতে পারি না যে কর্তব্য শব্দটার জন্ম হয়েছে ক্রি থেকে? আর এই যে একটা ক্রিয়া, এইটা হচ্ছে এই ক্রিয়ার মূল। আর এই ক্রিয়ার এই মূলকে আমরা বলছি ধাতু। দেখো তো এবার বোঝা যায় কিনা ক্রিয়ার মূল ধাতু কিভাবে হলো? আবার বলছি, কর্তব্য একটা শব্দ, এটা একটা ক্রিয়াপদ। পৃথিবীতে প্রত্যেকটা ক্রিয়াপদের একটা মূল আছে। আর এই যে প্রত্যেকটা ক্রিয়াপদের একটা মূল, এটাকে আমরা বলছি ধাতু। বুঝতে পেরেছো সবাই? আরেকটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। দোলনা একটা শব্দ। তুমি হয়তো জানো না, দোলনা কিন্তু দেখে মনে হয় একটা বিশেষ্য পদ, আলাদা বিশেষ্য ঠিক আছে। কিন্তু দোলনা শব্দটা এসেছে দুল থেকে। দুল মানে কি? এই যে দোলা দেওয়া। দোলা দেওয়া, বাচ্চা-কাচ্চা যেমন আমরা দোলাই। তাহলে এই যে দুল দেওয়া, এই দুল দেওয়াটা কি এটা একটা ক্রিয়াপদ? তাহলে এই যে দোলনা শব্দটা জন্ম হয়েছে দুল থেকে,
এই দুলটা হচ্ছে ওই ক্রিয়াপদের মূল অংশ, আর ক্রিয়াপদের এই মূল অংশকে বলা হয় ধাতু। তাহলে ধাতু বলতে কি বুঝায় এবার কি বুঝতে পেরেছো? আমি কিন্তু প্রায় 10 মিনিট ধরে এই জিনিসটা বোঝাচ্ছি। দেখো তোমাদের বই খুলে দেখো, বইয়ে কত কিছু লেখা আছে, আমি কিন্তু বইয়ের মধ্যে এখনো ঢুকিনি। তুমি যদি এই বেসিক জিনিস বুঝতে পারো, বই হচ্ছে একেবারে সহজ। আর এই বেসিক জিনিস না বুঝতে পারলে সারা জীবন ধরে বই পড়বা, মাথায় কিছু থাকবে না, পরীক্ষার হলে যে কনফিউজড হয়ে যাবা যে ক্রিয়াপদের মূল অংশ ধাতু কিভাবে, যে ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু। ভাইয়া লিখে দিয়েছিলেন, অ্যান্ড দিস ইজ দ্যাট। বোঝা গেছে? তাহলে তাহলে এইবার কথার সাথে একটু মিলিয়ে নি। ধাতুর পরে অর্থহীন যেসব শব্দাংশ যুক্ত হয়, নতুন শব্দ তৈরি হয়, সেগুলোকে প্রত্যয় বলে। এই একটা ধাতু, এই একটা ধাতু, এই ধাতুর পরে এই একটা অর্থহীন শব্দাংশ যুক্ত হয়েছে, এই একটা অর্থহীন শব্দাংশ যুক্ত হয়েছে, এবং অর্থহীন শব্দাংশ যুক্ত হয়ে এই একটা শব্দ তৈরি হয়েছে, এই আর একটা শব্দ তৈরি হয়েছে যেভাবে এই অর্থহীন এই যে দুইটা শব্দাংশ, এই একটা শব্দ, এটাকে আমরা বলছি প্রত্যয়। কনসেপ্ট ক্লিয়ার? থ্যাংক ইউ। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে এই যে শব্দ ধাতুর পরে, ধাতুটা তো বুঝলাম, এবার শব্দ তো আমাকে বুঝতে হবে। শব্দ কাকে বলে? আমি যদি কারো কাছে প্রশ্ন করি, কেউ বলতে পারবা শব্দ কাকে বলে? আমি জানি তোমরা অনেকেই পারবা, আর না পারলেও সমস্যা, আমি ঠিক করে দিচ্ছি। খাতায় সুন্দর করে লিখে রাখো, কয়েকটি বর্ণ মিলিত হয়ে, কয়েকটি বর্ণ মিলিত হয়ে একটি শব্দ গঠিত হয়। আমার হাতের লেখা তোমাদের মতো অত ভালো না, কোনো মতে আর কি বুঝতে পারলেই হয় আর কি। তোমরা যদি বুঝতে পারো ভালো, এতেই যথেষ্ট। কয়েকটি বর্ণ মিলিত হয়ে একটি শব্দ গঠিত হয়। এই যে শব্দ থেকে এই জিনিসটা নিয়ে আসলাম। শব্দ কাকে বলে? কয়েকটি বর্ণ মিলিত হয়ে একটি শব্দ গঠিত হয়। এখন আমি জানি তোমাদের ক্লাসে অনেকেই আছো, বলবা যে ভাইয়া আমি তো বর্ণই চিনি না। বলতেই পারো, তবে আমার মনে হয় বলা, এটা মানে বলতেই পারো, এটা মানুষ তো সব বয়সে সবকিছু জানে না। তবে ক্লাস 9 এর একজন স্টুডেন্ট হিসেবে এটা আস্তে আস্তে জানতে হবে। এতদিন জানতাম না, সমস্যা কি হচ্ছে? তোমরা এখন থেকে একটু প্রশ্ন করবা। এই মুহূর্তে আমি কমেন্ট বক্স অফ করে রেখেছি তোমাদের ভালোর জন্য, বাট আমি যখন কমেন্ট বক্সটা ক্লাসের শেষে ওপেন করে দিব, যার যেখানে প্রশ্ন আছে প্রশ্ন করবা। আর সত্যি কথা বলতে তোমরা বোঝো তো, আমাদের ক্লাসের একটা নির্দিষ্ট টাইম থাকে, আমরা এর বেশি সময় দিতে পারি না। তোমরা বিভিন্ন গ্রুপে আমাদের সাথে কানেক্টেড আছো। শিখবো জিতবো গ্রুপ আছে, তারপরে তোমাদের একাডেমিক প্রোগ্রামের প্রত্যেকটা কোয়ার্টারের আলাদা ফেসবুক গ্রুপ আছে। সেখানে যে কোনো সমস্যা হলে সাথে সাথে জানাবা। বাংলা সংক্রান্ত যে কোনো কনফিউশন থাকলে আমাকে মেনশন করে জানাবা যে ভাইয়া এটা ক্লাসে বলেছিলেন বাট বুঝতে পারিনি। আমি সাথে সাথে না হোক 2 ঘন্টা পরে হলে উত্তর করে বুঝিয়ে দিব। ওকে, থ্যাংক ইউ। তাহলে কয়েকটি বর্ণ মিলিত হয়ে একটি শব্দ গঠিত হয়। বর্ণ কাকে বলে জানো? একেবারে সহজ কথায় বলি। আমি বললাম অ, এটা একটা ধ্বনি, আর এই অটা যখন আমি এখানে লিখব তখন সেটা হয়ে যাবে বর্ণ। আমি বললাম ক, এটা হচ্ছে একটা ধ্বনি, আর যখন আমি লিখলাম এটা হয়ে গেল বর্ণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্ন এসেছে, ধ্বনির লিখিত রূপকে কি বলে? বিশ্বাস নয়, প্রশ্ন ব্যাংক খুলে দেখো। 2 দিন পরে খুলে দেখবা, 2-3 বছর পরে, তখন দেখবা যে ভাইয়া এটা একদিন বলেছিল যে ধ্বনির লিখিত রূপকে কি বলে। এই যে ধ্বনি অ, আমি এটা লিখলাম, তখন সেটা হয়ে গেল বর্ণ। আমি যখন মুখে বলছিলাম ক, এটা ধ্বনি ছিল, যখন আমি লিখলাম হয়ে গেল বর্ণ। তাহলে কি হলো? ধ্বনির লিখিত রূপ হচ্ছে বর্ণ। আর কয়েকটি বর্ণ মিলিত হয়ে একটি শব্দ গঠিত হয়। যেমন ব একটা বর্ণ, ঘ একটা বর্ণ। এই ব আর ঘ মিলিত হয়ে একটা শব্দ হয়েছে, মাঝখানে একটা আকার দিয়ে।
দ্যাট ইজ বাঘ। কথা বোঝা গেছে? দ একটা বর্ণ, দন্তন্য একটা বর্ণ, দুইটা বর্ণ একসাথে মিলিত হয়ে দয়ের ঠিক পূর্বে একটা হ্রস্বইকার বসে একটা শব্দ হয়ে গেছে। তাহলে আমি যে বলেছিলাম কয়েকটি বর্ণ, এই একটা বর্ণ, এই একটা বর্ণ, এই একটা বর্ণ মিলিত হয়ে একটা শব্দ গঠিত হয়েছে, কথাটা কি তাহলে ভুল? আমার মনে হয় আমি ভুল কথা বলিনি। তাহলে এবার খুব সামারি করব, আমরা খুব মনোযোগ দিয়ে একেবারে ফর দ্য লাস্ট টাইম সামারি করে দিচ্ছি। শব্দের পরে অর্থহীন শব্দাংশ যুক্ত হয়েছে কিনা? এই একটা বাঘ একটা শব্দ ছিল, এরপরে এই যে একটা অর্থহীন শব্দাংশ যুক্ত হয়েছে কিনা? আর এই অর্থহীন শব্দাংশকে আমরা বলছি প্রত্যয়। দিন একটা শব্দ ছিল, দিনের পরে একটা অর্থহীন শব্দাংশ যুক্ত হয়েছে কিনা? হয়েছে, যুক্ত হয়ে একটা শব্দ হয়েছে, এবং এই যে অর্থহীন যে শব্দাংশ যুক্ত হয়েছে এটাই হচ্ছে প্রত্যয়। তাহলে এই যে এই স্লাইডে এতক্ষণ ধরে আমি গেজাচ্ছি, এতক্ষণ ধরে বক 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 করছি, এটার আমি এবার 1 মিনিটে একটা সুন্দর ব্রিফিং দিচ্ছি, মনোযোগ দিয়ে শুনে রাখো। শব্দ ধাতুর পরে এই একটা শব্দ, এই একটা ধাতু, এরপরে এই যে অর্থহীন শব্দাংশ যুক্ত হয়েছে, এই অর্থহীন শব্দাংশকে বলা হয় হচ্ছে প্রত্যয়। আর এই প্রত্যয়ের ঠিক আগে যেটা থাকবে সেটা হচ্ছে প্রকৃতি, আর প্রকৃতির পরে যেটা থাকবে সেটা হচ্ছে প্রত্যয়। তাহলে একটা জিনিস কি আমরা বলতে পারি এখান থেকে? আমরা কিন্তু এখান থেকে একটা জিনিস বলতে পারি যে ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয় সেইগুলোকে বলা হয় কৃৎ প্রত্যয়। কেউ যদি তোমার কাছে শোনে যে কৃৎ প্রত্যয় বলতে কি বোঝায়, তুমি এক কথায় বলবা যে ক্রিয়াপদের সাথে যা সম্পর্কিত তাই হচ্ছে কৃৎ প্রত্যয়। খাতায় সুন্দর করে লিখে রাখো, ক্রিয়াপদের সাথে যা সম্পর্কিত তাই কৃৎ প্রত্যয়। এবং খাতায় চুরি করে লিখে রাখো, চুরি করে তো আর লেখা যায় না, জাস্ট লিখে রাখো যে কৃৎ প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়ের মধ্যে পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কৃৎ প্রত্যয়। তাই বলে তোমার আবার পরীক্ষা যদি তদ্ধিত প্রত্যয় আসে আমাকে আবার মনে মনে বকা দিও না। তদ্ধিত প্রত্যয় গুরুত্বপূর্ণ, কৃৎ প্রত্যয় গুরুত্বপূর্ণ, বাট কম্পারেটিভলি তুলনামূলকভাবে কৃৎ প্রত্যয়টা পরীক্ষার জন্য একটু বেশি গুরুত্বপূর্ণ। দেখো এই ধরনের কথা আসলে এই ধরনের একটা অনলাইন প্ল্যাটফর্মে ক্লাসে বলা উচিত না, কারণ আমি জানি তোমাদের মধ্যে অনেক জিনিয়াস আছো, 2 দিন পরে পরীক্ষা আসলো না, তখন আমার এই কথাটা নিয়েও তোমরা উল্টাপাল্টা কিছু করতে পারো। তো যাই হোক ভাই, আমি সাদাসিধে মানুষ, আমার সাথে উল্টাপাল্টা কিছু করার দরকার নাই। আসল কথা হচ্ছে পরীক্ষার জন্য দুটোই গুরুত্বপূর্ণ, বাট আমি কেন বলছি এটা বেশি গুরুত্বপূর্ণ, যে তোমরা এটা একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বা, ঠিক আছে? বাট পরীক্ষার জন্য তদ্ধিত প্রত্যয়টাও পড়বা। ওকে, এবার দেখো আমি কি বলতে চাচ্ছি, খুব মনোযোগ দিয়ে শোনো। একটু আগে বলছিলাম না দোলনা শব্দটা, কর্তব্য শব্দটা এসেছে কোথা থেকে? এই যে দুল থেকে এসেছে আর ক্রি থেকে এসেছে, অর্থাৎ দোলনা শব্দটা এসেছে দুল থেকে, কর্তব্য শব্দটা এসেছে ক্রি থেকে। এই দুইটা শব্দই হচ্ছে ক্রিয়াপদ, আর ক্রিয়াপদের মূল অংশ হচ্ছে ধাতু। এই হচ্ছে সেই দুল এবং ক্রি হচ্ছে ধাতু। এবার আমরা বলতে চাচ্ছি ধাতুর পরে এই যে অনা এবং তব্য, এই অর্থহীন প্রত্যয়, এইগুলো যুক্ত হয়ে যে শব্দ হয়েছে সেটাকে আমরা বলছি কৃৎ প্রত্যয়। তার মানে আমি এখন শর্টকাট করে দিলাম যে ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু, আর ক্রিয়াপদের সাথে যা সম্পর্কিত সব হচ্ছে কৃৎ প্রত্যয়। আর এসএসসি পরীক্ষায় একাধিকবার প্রশ্ন এসেছে কৃৎ প্রত্যয় সাধিত শব্দকে কি বলা হয়? কৃৎ প্রত্যয় সাধিত শব্দ হচ্ছে কৃদন্ত শব্দ। সাধিত শব্দ বলতে কি বোঝায়? কৃৎ প্রত্যয়ের সাথে সম্পর্কিত শব্দ, বা কৃৎ প্রত্যয় মানে ধাতুর সাথে যুক্ত শব্দ, ধাতুর সাথে সম্পন্ন হওয়া শব্দই হচ্ছে সাধিত শব্দ। আর যে কোনো কৃৎ প্রত্যয়ের সাথে সম্পর্কিত যে কোনো শব্দ হচ্ছে কৃদন্ত শব্দ। পরীক্ষায় সিম্পলি এই একটা লাইন থেকে প্রশ্ন আসলো
যে কৃত প্রত্যয়ের সাথে সম্পর্কিত শব্দকে কি বলে? কৃদন্ত শব্দ বলে। তাহলে দোলনা শব্দটা এবং কর্তব্য শব্দটাকে আমরা কি কৃদন্ত শব্দ বলতে পারি? অবশ্যই বলতে পারি। কেন বলতে পারি? কেননা ওই শব্দ দুইটা এসেছে ধাতু থেকে। আর ধাতুর সাথে যা সম্পর্কিত সব হচ্ছে ক্রিয়াপদ। আর ক্রিয়াপদ মানে হচ্ছে কৃত প্রত্যয়। আমি একটুখানি কমেন্ট বক্সটা একটু অন করে দিই। আমি যে একা মানুষ, এত কষ্ট করে বক করছি, তোমরা আসলে বুঝতে পারছো কিনা? আমাকে কাইন্ডলি একটু জানাও তো। ইয়াং লেডিস এন্ড জেন্টলম্যান প্লিজ কমেন্ট বক্সে সবাই একটু কমেন্ট করে জানাবে। এতক্ষণ ধরে যা যা বললাম সবকিছু বুঝতে পেরেছো কিনা? একটু দ্রুত সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো। টপিকটা সবাই বলবে এটা কঠিন টপিক, কিন্তু আমাদের কাছে এটা হচ্ছে একেবারে সহজ টপিক। কেননা এটা একবার বুঝতে পারলে ভাই একেবারে সহজ। এখানে না বোঝার কিছু নাই ভাই, না বোঝার কিছু নাই। এই যে এত কষ্ট করে বোঝাই দিচ্ছি, ম্যাক্সিমাম বলছে যে ভাইয়া বুঝতে পারছি, দুই একজন বলছে মোটামুটি। এই যারা মোটামুটি বলতেছো ভাই, আমি তোমার হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করি, তুমি একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করো। ভাই তোমার ক্লাসে যদি এগুলো তুমি না বোঝো, বিশ্বাস করো ভাইয়া পরে কিন্তু বুঝতে আরো কষ্ট হয়ে যাবে। এই জন্য আমি বলি যে কঠিন টপিকগুলো একটু মনোযোগ দিয়ে শুনতে হয়। তোমাদের মধ্যে একটা টেন্ডেন্সি আমার খুবই খারাপ লাগে যে ভাই পরে তো রেকর্ডিং আছে দেখে নিব। আরে বাবা রেকর্ডিং তো থাকছেই, কিন্তু তুমি ক্লাসটা করো। ক্লাসে একটা জিনিস ক্লিয়ার করা, একটা বোঝা আর পরবর্তীতে রেকর্ডিং শোনার মধ্যে আমি মনে করি যে আকাশ পাতাল পার্থক্য। এটা আমার ব্যক্তিগত মত দিলাম, আমি জানি না তোমাদের সাথে এটা এক হবে কিনা, বাট আমার কাছে মনে হয় যে ক্লাসটা গুরুত্ব দিয়ে করলে রেকর্ডিং আসলে কিছু লাগে না। ওকে, সো থ্যাংক ইউ। মোটামুটি আমি উত্তর পেয়ে গিয়েছি, ভালো লাগলো। ম্যাক্সিমামই বুঝতে পেরেছ। দুই একজনের হয়তো সমস্যা থাকতে পারে। আমি রিকোয়েস্ট করব তোমরা ক্লাসের শেষে যে রেকর্ডিংটা থাকে রেকর্ডিংটা দেখে নিও, ওই জায়গাটা একটু ফোকাস করবা, আরো সহজে বুঝে যাবা। সো থ্যাংক ইউ। তাহলে কৃদন্ত শব্দ বুঝলাম, ধাতু বুঝলাম, ক্রিয়াপদ বুঝলাম। এরপরে আমরা যেটা বুঝবো, যেটা হচ্ছে সবচেয়ে সহজ, সেটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয়টা কি? ঠিক কৃত প্রত্যয়ের আলাদা জিনিস, অর্থাৎ কৃত প্রত্যয়ের ঠিক বিপরীত যেটা, সেটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। কৃত প্রত্যয় মানেই হচ্ছে, একটু আগেই বলে আসলাম, ক্রিয়াপদের সাথে সম্পর্কিত। আর এই তদ্ধিত প্রত্যয়ের সাথে আর যাই হোক, খাতায় শুধু একটা জিনিসই লিখে রাখো, এর সাথে ক্রিয়াপদের কোনো সম্পর্ক থাকে না। ক্রিয়াপদের কোনো সম্পর্ক থাকবে না। একটা লাইনই যথেষ্ট তদ্ধিত প্রত্যয় বোঝার জন্য। তদ্ধিত প্রত্যয়ের সাথে আর যাই হোক ক্রিয়াপদের কোনো সম্পর্ক থাকবে না, অন্য যে কোনো পদের সাথে সে সম্পর্কিত হতে পারে। এখন সেটা কোন পদ, বিশেষ্য পদ না বিশেষণ পদ না সর্বনাম পদ, ভাই তোমার এটা জানার দরকার নেই। মূল কথা হচ্ছে তদ্ধিত প্রত্যয়ের সাথে আর যাই হোক ক্রিয়াপদের আর কোনো সম্পর্ক থাকবে না। যেমন তুমি এই যে দুইটা শব্দ এখানে দেখতে পাচ্ছ, বাঘ আর দিন, তুমি ভাই যেটুকু জানো, তোমার তো একটা মিনিমাম কমন সেন্স আছে। কেউ যদি তোমার কাছে বলে এই বলতো যে বাঘ কোন শব্দ দিন কোন শব্দ, তুমি বলতে পারবে না? এটা অবশ্যই এই দুইটা শব্দ অন্তত আমি নিশ্চিত করে আমরা সবাই জানি যে এটা বিশেষ্য পদ বা বিশেষ্য জাতীয় শব্দ। তো যেহেতু এটা একটা বিশেষ্য পদ, আর যাই হোক এটার সাথে তো ক্রিয়াপদের কোনো সম্পর্ক নাই। ক্লিয়ার? তাহলে তদ্ধিত প্রত্যয়ের মূল কথা হচ্ছে এটা, ক্রিয়াপদের সাথে এর কোনো সম্পর্ক থাকে না। ক্লিয়ার? নাম্বার 1। নাম্বার 2, শব্দের পরে যেসব প্রত্যয় যুক্ত হয়, বাঘ একটা শব্দ, দিন একটা শব্দ, আর এই শব্দের পরে যে সকল এই যে প্রত্যয় যুক্ত হয়েছে, এই প্রত্যয়গুলোকে আমরা বলছি তদ্ধিত প্রত্যয়। বাঘ একটা শব্দ, দিন একটা আলাদা শব্দ, এই আলাদা শব্দের পরে
আলাদা আলাদাভাবে দুইটা প্রত্যয় যুক্ত হয়েছে, এই দুইটা প্রত্যয় হচ্ছে তদ্ধিত প্রত্যয়। মূল কথা, এই প্রত্যয় তো আমরা একেবারে একটু আগে বুঝে আসলাম এটা প্রত্যয়, কিন্তু আমাদের যেটা মনে রাখতে হবে, তদ্ধিত প্রত্যয়ের শুরুতেই থাকবে এরকম বিশেষ্য জাতীয় শব্দ, আর যাই হোক ক্রিয়াপদ জাতীয় কোনো শব্দ থাকবে না। আর ক্রিয়াপদের সাথে সম্পর্ক নেই, অন্য যে কোনো পদের সাথে সম্পর্কিত আছে, সেটাকে আমরা বলবো তদ্ধিত প্রত্যয়। আর তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ, অর্থাৎ বাঘ যুক্ত আ, এই দুইটা মিলে একটা শব্দ হয়েছে বাঘা, দিন যুক্ত ইক, এই দুইটা মিলে একটা শব্দ হয়েছে দৈনিক। এই বাঘা এবং দৈনিক, এই দুইটা শব্দকে আমরা বলবো তদ্ধিতান্ত শব্দ। এসএসসি পরীক্ষায় এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসবে যে তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দকে কি বলা হয়, তদ্ধিতান্ত শব্দ। একটু আগে যখন কমেন্ট বক্স ওপেন করে দিয়েছিলাম, অনেকেই কোশ্চেন করেছো যে ভাইয়া সাধিত শব্দ বলতে কি বোঝায়। সাধিত শব্দ মানে সম্পন্ন হওয়া শব্দ, সাধিত শব্দ মানে শেষকৃত শব্দ। অর্থাৎ বাঘের সাথে আ প্রত্যয় যুক্ত হয়ে এই যে বাঘা শব্দটা হয়েছে, এই একটা শব্দ সম্পন্ন হয়েছে, এটাকে আমরা বলছি সাধিত শব্দ। তাহলে কৃদন্ত শব্দ, তদ্ধিতান্ত শব্দ, বিশেষ্য, ক্রিয়াপদ, প্রত্যয় কনসেপ্টটা আশা করছি পরিষ্কার হয়েছে আপনাদের কাছে। আর এরপরে যদি পরিষ্কার না হয়, তাহলে আসলে পরিষ্কার করা আরো কঠিন। বাট আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আপনারা যারা এই মুহূর্তে ক্লাসটা করছেন একটু হলেও বুঝতে পারছেন। আর যে জায়গাগুলোতে আরেকটু সমস্যা থাকবে, ক্লাসের শেষে ওই জায়গাটা আরেকবার রেকর্ডিংটা দেখে নেওয়া, দেখে নিয়ে বাসায় বইটা খুলে দেখা। আমি সবসময় একটা কথা তোমাদের ক্লাসে বলেছি, অলওয়েজ বলি যে অনলাইনে একটা ক্লাস থেকে তুমি যদি ধরে নাও তুমি 100% বুঝে গেছো, তাহলে ভাই তুমি মহামানব, সোজা কথা। অন্তত 10% হলো গ্যাপ থাকার কথা, কিন্তু এই 10%, 20%, 30% গ্যাপ খুব ইজিলি ফিল আপ করা যায় ক্লাসের শেষে একটু বইটা খুলে সাথে সাথে দেখা, একটু বোঝা। কেননা সত্যি কথা বলতে কোনো টিচারই চায় না যে তার স্টুডেন্টরা না বুঝে ক্লাস থেকে যাক। পৃথিবীর প্রত্যেকটা শিক্ষক চান যে স্টুডেন্টগুলো সবাই বোঝে, কিন্তু অনলাইনে হয় কি সামনাসামনি তো ইন্টারাকশন হয় না, অনেক সময় একটা গ্যাপ থেকে যেতে পারে যে ভাই আমি সব বুঝেছি, এই জায়গাটা বুঝতে পারিনি। সাথে সাথে বইটা খুলে ফেলো, বইগুলো দেখে ফেলো, ইজি হয়ে যাবে। বুঝতে পারছো? মানে এটা আমার ব্যক্তিগত মতামত যে তোমার অনলাইনে একটা ক্লাস থেকে তুমি কোনো একটা জায়গায় তোমার কনফিউশন থেকে গেছে, হতেই পারে, আমি এটা অস্বীকার করছি না। এবার তুমি ওই জায়গাটা রেকর্ডিং আছে, শিখো অ্যাপের মতো এত ডেভেলপড অ্যাপ বাংলাদেশে আর কারো আছে বলে আমার জানা নেই। আমি কিন্তু ভাই শিখোর মার্কেটিং করছি না। তোমরা যারা আমার ক্লাস করেছো দেখেছো আমি কিন্তু এত মার্কেটিং করার মানুষ না। বাট আমি যেটা বুঝি সেটা হচ্ছে এই অ্যাপটা অসম্ভব ভালো একটা অ্যাপ। এখন অ্যাপটাকে তো তোমার ইউজ করতে হবে রে ভাই। তোমাদের ক্লাস শেষে একটা লাইভ এক্সাম হয়, তোমরা এক্সাম দাও না। তোমাদের প্র্যাকটিস বুক থাকে, তোমরা সেটা দেখো না। কত কিছু পিডিএফ থাকে, সেটা দেখো না। আমার কথা হচ্ছে আমি যদি তোমাদের জায়গায় থাকতো আমি কি ভাবতাম, বাবা মার টাকা দিয়ে ভর্তি হয়েছি, এই টাকা সর্বোচ্চ উসুল করে নিব, যা আছে কপাল, ভাইদের ক্লাস করব, এরপরে যা যা আছে সবকিছু দেখব। এটা আমি চিন্তা করতাম, কেননা আমি তো টাকা দিয়ে ভর্তি হয়েছি রে ভাই, আমি কি এমনি আমি ক্লাস করতেছি? আমি কি বোঝাতে পারছি ভাই কথাটা? যত ফিচার আছে ক্লাসের সাথে সবকিছু দেখবা, কোনো সমস্যা নেই। আর কোথাও সমস্যা হলে আমাদেরকে জানাবো। ওকে, এইবার দেখো আমি এখানে এসেছি কিসের জন্য। আমি এখন তোমাদেরকে বইটা খুলতে বলেছিলাম, সবাই এই জায়গাটা বই খুলে রাখো। আমি যে কাজটা এখন একটুখানি করব সেটা হচ্ছে, তোমাদের বইয়ে দেখো প্রত্যয় দিয়ে শব্দ গঠন অনেক শব্দ দেওয়া আছে, তোমরা প্রত্যেকটা শব্দই পড়বা, প্রত্যেকটা শব্দই পড়বা। তবে আমি যেগুলো দাগিয়ে দিচ্ছি একেবারে ঠোঁটস্থ করে রাখবা, কোনো কথা নাই। ঠোঁটস্থ মানে ঠোঁটস্থ। ক্লিয়ার? থ্যাংক ইউ। তাহলে বই যেহেতু আমরা বের করেছি, ভাইয়া যেহেতু দাগিয়ে দিচ্ছে, আমরা একটুখানি দাগিয়ে রাখি। তার আগে একটা জিনিস দেখো, তোমাদের একটুখানি প্রকৃতি প্রত্যয় ছেলে মেয়ের কাছে কাছে কেন কঠিন লাগে এবার একটু দেখাই, একটা দিয়ে বুঝাই।
একটু আগে আমি বলে আসলাম এই একটা শব্দ, যে পাঠক একটা শব্দ। পাঠক শব্দটাকে ভাঙলে পাওয়া যায় পঠ যুক্ত অক। ঠিক ঠিক। এবার পাঠক শব্দটা এসেছে কোথা থেকে? পঠ থেকে। পঠ মানে কি? পঠ মানে হচ্ছে পড়া। এটা আমরা সবাই জানি। পড়া তো একটা ক্রিয়াপদ, এটা আমরা সবাই জানি। আর যেহেতু এটা একটা ক্রিয়াপদ, তাহলে ক্রিয়াপদের সাথে যা সম্পর্কিত ভাইয়া তো অলরেডি বলে দিয়েছে, সেটা হচ্ছে কৃৎ প্রত্যয়। দেখো কত সহজেই বের করা যায়। পাঠক শব্দটাকে আমি ভাঙলাম, ভাঙার পরে আমি পেলাম পঠ যুক্ত অক। তাহলে এই পঠ মানে হচ্ছে পড়া, আর পড়া মানে ক্রিয়াপদ, আর ক্রিয়াপদ মানে হচ্ছে কৃৎ প্রত্যয়। ক্লিয়ার? এই একটা ভাবে বুঝলাম। এইবার দেখো এটা তো কোনো না কোনো ভাবে বোঝা গেল, কিন্তু তুমি এর আগের উপরের শব্দটা একটু দেখো তো, জয়। বাংলাদেশে আমি যতটা বুঝি এমন কোনো এলাকা নেই যেখানে জয় নামের কেউ নাই। কি তাই না? তুমি তোমার আশেপাশের দিকে তাকিয়ে দেখবা যে জয় নামের অহরহ মানুষজন। এবার জয় শব্দটা দেখার সাথে সাথে কি মনে হয়? আরে এটা তো একটা বিশেষ্য পদ, এটা একজন ব্যক্তির নাম। আর আমরা সবাই জানি, ভাইয়া একটু আগে পড়ে এসেছে যে ক্রিয়াপদ বাদ দিয়ে এই পৃথিবীতে আর যা আছে সব হচ্ছে তদ্ধিত প্রত্যয়। তো তুমি কি করবা? পরীক্ষার হলে জয় দেখার সাথে সাথে তদ্ধিত প্রত্যয় উত্তর দিয়ে আসবা। আমি হলেও তাই করতাম, কিন্তু না। আমরা যখন পড়বো, আমরা জানবো, আমরা বুঝবো, তখন আর ভুল উত্তর করা যাবে না। আমাদের মনে রাখতে হবে আমাদের বাড়ির পাশে যে জয় আছে ও একটা বিশেষ্য পদ, ঠিক আছে, কিন্তু এই জয় মানে হচ্ছে এই যে কিছুদিন আগে বাংলাদেশ শ্রীলঙ্কায় খেলতে গিয়েছিল, পুরো সিরিজে খুব একটা আমরা ভালো করতে পারিনি, কিন্তু টি-20 সিরিজ কিন্তু আমরা জয় লাভ করে এসেছি। এই জয় মানে হচ্ছে জয় লাভ করা। আর এই জয় শব্দটার নিশ্চয়ই তাহলে একটা ভিত্তি আছে। সেই ভিত্তিটা আমি এতদিন জানতাম না, আজকে এসে জানলাম। জয় শব্দের ভিত্তি হচ্ছে জি, আর জি হচ্ছে একটা ধাতু। কেন ধাতু? ভাইয়া একটু আগে বলে এসেছে ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু। তাহলে জয় শব্দের মূল হচ্ছে জি, এই জি হচ্ছে একটা ধাতু, আর এই ধাতুর পরে এই যে অর্থহীন একটা শব্দাংশ যুক্ত হয়েছে, এই অর্থহীন শব্দাংশকে আমরা বলছি প্রত্যয়। তাহলে কি হলো? একটা ধাতু, একটা অর্থহীন শব্দাংশ যুক্ত হলো একটা প্রত্যয়, ধাতু আর প্রত্যয় যুক্ত হয়ে একটা শব্দ হচ্ছে জয়, আর এটাকে আমরা বলছি কৃৎ প্রত্যয়। সো ইয়াং লেডিস এন্ড জেন্টলম্যান, আমি কি বোঝাতে চাইলাম এতক্ষণ ধরে? আমি এইটাই বোঝাতে চাইলাম প্রকৃতি প্রত্যয় কেন কঠিন লাগে ছেলেমেয়েদের কাছে, ওই জয় শব্দটা দিয়ে বোঝো। তোমার মনে হবে যে ভাই এটা একটা ক্রিয়াপদের বাইরের শব্দ, ধুমধাম করে তুমি অ্যান্সার করে আসবা, তদ্ধিত প্রত্যয় হবে না। দোলনা শব্দটা দেখে সবাই প্রথমে ভাবে কি, বাচ্চা কাচ্চা দোলনা, এটা বিশেষ্য পদ, তদ্ধিত প্রত্যয় উত্তর করে আসে। নো, দোলনা শব্দটা এসেছে দুল থেকে। দুল মানে দোলা দেওয়া, অর্থাৎ দোলনা শব্দটা এসেছে দুল ধাতু থেকে। ক্রিয়াপদের মূল অংশ এটা, আর ক্রিয়াপদের মূল অংশ যেটা বা ক্রিয়ার সাথে যেটা সম্পর্কিত সেটা হচ্ছে কৃৎ প্রত্যয়। সো আমি ভাই যেটা বলতে চাচ্ছি, প্রথম তোমার কাছে এগুলো একটু কঠিন লাগবে, আমি কিন্তু অস্বীকার করছি না। কিন্তু যখন তুমি রিপিটেডলি পড়বা, প্রতিদিন না হোক, মাসে একদিন 2 দিন, 2 দিন 4 দিন এগুলো পড়তে থাকবা, তখন তোমার সামনে এগুলো চলে আসবে যে আমি এটা ভাবছিলাম এটা কৃৎ প্রত্যয় হবে, কিন্তু না, এটা তদ্ধিত প্রত্যয়। আর এই জন্য আমি এখন যেটা করছি, খুব সুন্দর করে বইয়ে একটু মার্কিং করে দিচ্ছি। দয়া করে একটু বইয়ে মার্কিং করে রাখো। আমি আবারও বলছি, আমি যেগুলো বলছি এটাই পরীক্ষা আসবে এমন কোনো গ্যারান্টি নেই। তুমি সবই পড়বা, বাট আমি যেগুলো দাগিয়ে দিচ্ছি ছোটস্থ করে রাখবা। প্রথমে দাগিয়ে রাখো শৈশব শব্দটা দাগ দাও, জয় শব্দটা দাগ দাও, পাঠক দাগ দাও,
দোলনা দাগিয়ে রাখো, দর্শনীয় দাগিয়ে রাখো। আমরা একটু দ্রুত দাগাই, কেননা আমাদের এখনো 2টা টপিক বাকি। আর ভাইয়া তোমরা নিজেরাও বুঝতে পারছো এখানে বোঝানোর কিছু নাই, আমার বেসিক জিনিস সব বোঝানো শেষ। তোমার এখন কাজ হচ্ছে, আমি অন্যরা হলে ক্লাস 10 বা 11 হলে আমি এগুলো দাগিয়ে দিতাম না, যেহেতু তোমরা আমার অনেক স্নেহের এবং আমার অনেক পছন্দের, মাত্রই ব্যাকরণ বই পড়া শুরু করেছো, এই জন্য আমি একটু দাগিয়ে দিচ্ছি। কিন্তু আমি আসলে ব্যক্তিগতভাবে এইসব জিনিস দাগানোর পক্ষপাতী না, বুঝতে পেরেছো? বাট একটু দাগিয়ে দিচ্ছি যাতে তোমার একটু ইজি লাগে, এই আর কি। উড়ন্ত দাগাও, বাঘা দাগিয়ে রাখো, সোনাটা দাগিয়ে রাখো, ঢাকাই, সেলাই, ঘেরাও। এরপরে দাগিয়ে রাখো গাড়োয়ান, বিবিয়ানা, শুনানি, বেতানো। ওরে বাবারে, এখন তো দেশে বেত নেই, একটা সময় বেত দিয়ে টিচাররা মারতো জানো। পাগলামি, ছেলেমি। এরপরে দাগিয়ে রাখো ভিখারি, মাতাল, চাষি, ভাজি। এই যে দেখো, এসএসসি পরীক্ষায় প্রশ্ন আসছে, আমি হলেও ভুল করতাম রে ভাই। বাঙালি প্রতিদিন ভাতের সাথে কত ধরনের ভাজি খাচ্ছি, ভাজি শব্দটা দেখেই মনে হয় কি এটা একটা নাউন বা বিশেষ্য পদ, তার মানে পরীক্ষা আসলে আমরা উত্তর করে আসবো তদ্ধিত প্রত্যয়, তাই না? কিন্তু না, আমাদের মনে রাখতে হবে ভাজি শব্দটা এসেছে ভাজ ধাতু থেকে, আর ওই ভাজ ধাতু থেকে যেহেতু এসেছে, এটা অবশ্যই ক্রিয়াপদের সাথে সম্পর্কিত, আর ক্রিয়াপদের সাথে যা সম্পর্কিত সব হচ্ছে কৃৎপ্রত্যয়। তো দেখো ভাই, তদ্ধিত প্রত্যয় কিন্তু দেখলেই বোঝা যায় যে ক্রিয়ার ওর মধ্যে কোনো ক্রিয়াপদের গন্ধ নাই, কিন্তু কৃৎ প্রত্যয় কিন্তু সহজে দেখে বোঝা যায় না। দ্যাটস ওখান থেকে পরীক্ষায় বারবার প্রশ্ন আসে। দৈনিক শব্দটা দাগিয়ে রাখবো, চারিত্রিক দাগাবো, সলিল দাগাবো, চলিষ্ণু দাগাবো, প্রাণী দাগাবো, নারী দাগাবো, গ্রামীণ সর্বজনীন দাগাবো। ওকে, আচ্ছা, সর্বজনীন শব্দ নিয়ে ছোট্ট একটা হোমওয়ার্ক দিচ্ছি, এটা সবাই জেনে বুঝে গ্রুপে আমাকে পোস্ট করে জানাবা। আমার হোমওয়ার্কটা হচ্ছে এই, আগে নিজে জানবা, জেনে আমাকে গ্রুপে জানাবা যে ভাই আমি জানতে পেরেছি, বুঝতে পেরেছি। এটাই আমার প্রশ্নটা হচ্ছে, সার্বজনীন আর সর্বজনীন এই দুইটা শব্দের মধ্যে মূল পার্থক্যটা কি? এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। প্রত্যেকটা শব্দের পার্থক্য আমরা এভাবে আস্তে আস্তে জানবো। প্রশ্ন হচ্ছে, সার্বজনীন এবং সর্বজনীন এই দুইটা শব্দের মধ্যে নিশ্চয়ই ছোট একটা পার্থক্য আছে। পার্থক্যটা তুমি আগে জানবা, জেনে গ্রুপে আমাকে সুন্দর করে জানিয়ে দিবা যে ভাই এই শব্দের অর্থ এটা, এবং যদি পারো অর্থের পাশাপাশি একটা উদাহরণ দিয়ে একটা লাইন লিখে আমাকে বোঝাবা যে ভাই আমি বুঝতে পেরেছি, আপনিও এবার একটু কষ্ট করে বোঝান। আমি কি বোঝাতে পেরেছি? সো এটা একটা হোমওয়ার্ক, ছোট্ট করে প্রয়োজনে এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। আমাকে কিন্তু গ্রুপে জানাবা কিন্তু, ঠিক আছে? থ্যাংক ইউ। আমি জানি আমার ক্লাস 9 এর বাচ্চা কাচ্চারা এরা অনেক লক্ষ্মী, এরা পড়াশোনা করে, এই জন্য আমি একটু ছোট বাসায় কাজ দিলাম। ওকে, ঝাড়ু শব্দটা দাগিয়ে রাখি, মিশুক দাগিয়ে রাখি, মাছুয়া দাগিয়ে রাখি, ঘরোয়া দাগিয়ে রাখি, রিক্সাওয়ালা বাড়িওয়ালা দাগিয়ে রাখি, বাজিকর কারিকর দাগিয়ে রাখি, ডাক্তারখানা দাগিয়ে রাখি। খুবই গুরুত্বপূর্ণ শব্দ, মুক্ত, কর্তব্য, জ্ঞাত, দাতব্য, শত্রুতা, বহতা। কাটতে,
কবিত্ব, নেত্র, কাষ্ঠ। সবাই দাগিয়ে রাখি। রান্না শব্দটা দাগিয়ে রাখবো, কান্না দাগিয়ে রাখবো, গিন্নিপনা দাগিয়ে রাখবো, ধান্দাবাজ দাগিয়ে রাখবো, দয়াবান, বুদ্ধিমান, সৌন্দর্য, মধুর, দীঘল দাগিয়ে রাখবো, অম্লটাও দাগিয়ে দিলাম, মেঘলা, মানানসই, পানসে। ওকে, আমার মনে হয় আমরা দাগিয়ে রেখেছি। ঠিক, থ্যাংক ইউ। এবার প্রশ্ন যদি খুব বেশি এখান থেকে একটু অন্যভাবে হয়, আরেকভাবে অর্থ হতে পারে, আরেকভাবে প্রশ্ন হতে পারে। একটা ধাতু বা একটা শব্দের পরে যখন আমরা এই প্রত্যয় যোগ করি, এই প্রত্যয় যোগ করলে কি হয় জানো? অনেক সময় বদলে যায়। কি বদলে যায়? এখানে একটু ছোট ভুল হয়েছে, অর্থ বদলে যায়। অর্থ বদলে যাওয়াটা সেটা কিরকম? সেটা আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি। ডিঙি শব্দ ছিল মূলত শব্দ। তোমরা তো এখন গ্রামগঞ্জে থাকো না, অনেকে থাকলে এগুলো চেনো না। ডিঙি মানে কি জানো? এই ছোট ছোট নৌকা। আমরা এটাই মনে করি ডিঙি মানে নৌকা, কিন্তু আমরা মনে রাখবো ডিঙি মানে হচ্ছে ছোট নৌকা। এইবারে ডিঙির সাথে যখন আমি একটা আ প্রত্যয় যোগ করে দিচ্ছি, হয়ে যাচ্ছে ডিঙা। আর এই ডিঙা মানে হচ্ছে বড় নৌকা। একটু বোঝার চেষ্টা করো ভাইয়েরা, ছোট বিষয়, এত কঠিন করে নেওয়ার কিছু নাই। ডিঙি শব্দটা ছিল ছোট নৌকা। তোমরা যারা গ্রাম অঞ্চলে থাকো, আমিও সারা জীবন গ্রামে বড় হয়েছি, আমরা সবাই জানি ডিঙি মানে ছোট নৌকার থেকে আরো ছোট। ওটাই হচ্ছে ছোট নৌকা। এবার ওই ডিঙি শব্দের সাথে আমি কি করলাম? একটা আ প্রত্যয় যোগ করে দিয়ে শব্দটা হয়ে গেছে ডিঙা। আর ডিঙা মানেই হচ্ছে বৃহৎ নৌকা বোঝানো হয়। চোর একটা শব্দ, চোর মানে বুঝলাম। এবার চোর শব্দের সাথে আমি আবার একটা আ প্রত্যয় যোগ করে দিলাম, হয়ে গেল চোরা। চোরা মানে হচ্ছে কি? এই অবজ্ঞা অর্থে, অর্থাৎ কাউকে নিন্দা জ্ঞাপনে এটা আমরা ব্যবহার করি। এই জাত না, এটা হচ্ছে জাত। এই জাত মানে হচ্ছে উৎপন্ন হওয়া। ঢাকায় একটা শব্দ, বাংলাদেশের সবচেয়ে বসবাসের অনুপযোগী জায়গা ঢাকা। বাংলাদেশ বলা ভুল হলো, পৃথিবীর মধ্যে অন্যতম বসবাসের অনুপযোগী শহর হচ্ছে ঢাকা। খুব বিপদে না পড়লে ঢাকায় আসার দরকার নাই, আর বিপদে যদি পড়ো আমার মতো, তাহলে তো আসতেই হবে, কিছু করার নাই। বাট এতদিন ঢাকায় আছি, বুঝতে পারছো, ঢাকার প্রতি কোনো মায়া মমতা কিছুই তৈরি করতে পারেনি। সুযোগ থাকলে কালকে চলে যেতাম। তো যাই হোক, আপাতত সুযোগ নেই, এই জন্য যেতে পারছি না। ঢাকা একটা জায়গা, এটার সাথে আই প্রত্যয় যোগ করে আমি বললাম ঢাকাই। আমি বলতে পারি, মনে করো যে একটা সময় ছিল ঢাকাইয়া জামদানির খুব প্রচলন ছিল, এখন সেটা হয়ে গেছে টাঙ্গাইলের জামদানি। অন্যদিকে না যায় এখন। সো এই যে ঢাকায় উৎপন্ন জামদানি, এটাকে আমরা বলছি জাত অর্থে, অর্থাৎ উৎপন্ন অর্থে ব্যবহার করা হয়েছে। সো যেটা বলতে চাচ্ছি, একটা শব্দের শেষে নতুন প্রত্যয় যোগ করে ওই শব্দের অর্থ পরিবর্তিত হয়ে যায়। যেমন ডাক্তার একটা শব্দ, এটার সাথে ই প্রত্যয় যোগ করে হয়ে গেছে ডাক্তারি। ডাক্তারি বলতে যে একটা পেশাকে বোঝানো হয়, আমার মনে হয় আপনারা সবাই জানেন। সো আপনাদের ব্যাকরণ বইয়ের শেষে যেগুলো আছে, দয়া করে সুন্দর করে পড়ে যাবেন। এখান থেকে যদি প্রশ্ন আসে, আপনি কিন্তু অবাক হবেন না আশা করি। সো আপনারা এগুলো একটু সুন্দর করে দেখে যান। আশা করি এতক্ষণ ধরে যা যা বললাম একটু বুঝতে পেরেছেন, এবং এই বোঝার উপর ভিত্তি করে আমি এখন কমেন্ট বক্সটা একটু ওপেন করে দিচ্ছি। দয়া করে আপনারা এই প্রশ্নগুলোর উত্তর একটু করেন। আপনাদের জন্য প্রথম প্রশ্ন, দোলনা শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? সবাই উত্তর করবেন প্লিজ।
এই সর্বজনীন সার্বজনীন আমি এখন উত্তর জানতে চাইনি রে ভাই, তুমি পরে গ্রুপে আমাকে জানাই দিও। তুমি আপাতত এই প্রশ্নটার উত্তর করো। দোলনা শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? এসএসসি পরীক্ষা থেকে শুরু করে বিসিএস পরীক্ষা এই প্রশ্নগুলো এসেছে। আরেকটা কথা বলে দিই, বিশেষ করে আমার ক্লাসে আমি যে প্রশ্নগুলো এইভাবে সলভ করাবো, তুমি কনফার্ম থাকবা যে ভাইয়া খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই পরীক্ষা ক্লাসে সলভ করাচ্ছেন বা দেখাচ্ছেন। সো প্রশ্নগুলো খুব গুরুত্ব দিয়ে সবাই সলভ করবা সবসময়। উত্তর না হলে কিছু যায় আসে না, বাট তুমি উত্তর করবা। থ্যাংক ইউ, আমি উত্তর পেয়ে গিয়েছি। দোলনা শব্দের প্রকৃতি প্রত্যয় হচ্ছে দুল যুক্ত অনা। থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্ন, উক্তি শব্দের প্রকৃতি প্রত্যয় কি? বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় গত 10 বছরে অন্তত এই প্রশ্নটা 15 থেকে 20 বার আসছে। উক্তি এর প্রকৃতি প্রত্যয় কোনটি? সবাই চেষ্টা করি দ্রুত। থ্যাংক ইউ ভাইয়া, তোমরা মনে হয় এবার কথা শুনতে পাচ্ছ। সো সবাই উত্তর করেছো, অসংখ্য ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ সব প্রকৃতি প্রত্যয়টা, যে উক্তি শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি। থ্যাংক ইউ, আমরা উত্তর পেয়ে গিয়েছি। উক্তি বচ যুক্ত কয়তায় রসি। এখন কেউ যদি তোমাকে বলে এটা কোন প্রত্যয়, দেখি একটু বলতে পারো কিনা। উক্তি এটা কোন প্রত্যয়, কৃত প্রত্যয় নাকি তদ্ধিত প্রত্যয়? বলো তো এটা কোন প্রত্যয়? একেবারে সহজ জিনিস। এটা কোন প্রত্যয়, কৃত প্রত্যয় নাকি তদ্ধিত প্রত্যয়? এই উক্তি মানে কি? কোনো কিছু বলা। আর বলা মানে কি? বক্তব্য। বক্তব্য মানে কি? সেটা ক্রিয়াপদ না? আর ক্রিয়াপদের সাথে যা সম্পর্কিত, বলেছি না কৃত প্রত্যয়। ম্যাক্সিমাম উত্তর করতে পেরেছো, দুই একজন বলছো যে ভাইয়া তদ্ধিত প্রত্যয়। ব্যাপার না ভাইয়া, আমি ঠিক করে দিলাম। আশা করি নেক্সট টাইম থেকে এটা মনে থাকবে। নেক্সট কোশ্চেন, মহিমা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? মহিমা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? সবাই উত্তর করব, সবাই প্লিজ। আমরা মনে রাখবো মহিমা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় হচ্ছে মহৎ যুক্ত ইমন। এত সোজা না বাবা, এটা যদি তুমি না পড়ো পরীক্ষার হলে, যে তুমি যদি ভাবো আমি সব আন্দাজে উত্তর করে আসব, বিশ্বাস করো ভাই, সব প্রশ্নের উত্তর আন্দাজে করা যাবে না। এই ধরনের প্রশ্ন জীবনেও আন্দাজ করতে পারবা না। আর এই জন্য আমি রিকোয়েস্ট করলাম তোমরা একটু ভালোভাবে পড়ো এই জায়গাটা। মোড়ক শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? মোড়ক। সবাই উত্তর করো প্লিজ। মোড়ক শব্দের প্রকৃতি প্রত্যয় হচ্ছে মূঢ় যুক্ত অক। মোড়ক। আজকে পারছো না, 2 দিন পরে আমরা পারবো। নিচের কোন প্রকৃতি প্রত্যয়ের বিশ্লেষণটি সঠিক? অর্থাৎ এখানে 4টা অপশনের মধ্যে প্রকৃতি প্রত্যয় করে দেওয়া হচ্ছে,
কোনটা ঠিক দয়া করে আপনাকে একটু উত্তর করতে হবে। সবাই আনসার করো ভাইয়েরা, তোমরা কিন্তু সবাই উত্তর করছো না। দিস ইজ ভেরি, ভেরি আনফেয়ার। থ্যাংক ইউ, আমরা মনে রাখবো। এখানে যেগুলো আছে এর মধ্যে ঘ নাম্বার এটাই হচ্ছে সঠিক, আর বাকিগুলোর মধ্যে কোনো না কোনোভাবে ভুল আছেই। এখন সেটা কোনো না কোনোভাবে ভুল, এটা আমরা যখন বই পড়বো তখন জানবো, তখন বুঝবো। সো দেখো ভাইয়ারা, আজকের ক্লাসে 3টা টপিক ছিল। আমি কিন্তু প্রায় 1 ঘন্টা ধরে প্রকৃতি প্রত্যয় নিয়ে বক 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 করলাম। কেন করলাম? কারণ আমি জানি বাংলা ব্যাকরণের যে কয়টা টপিক তোমাদের কাছে একটু কঠিন লাগে বা ভবিষ্যতে লাগবে, তার মধ্যে একটা হচ্ছে এই প্রকৃতি বা এই প্রত্যয়। সো তোমরা একটু কাইন্ডলি কমেন্ট বক্সে একটু জানাও তো ভাই, এতক্ষণ ধরে যেটুকু বুঝালাম মোটামুটি কি বুঝতে পেরেছো? পুরোটা বোঝার দরকার নেই, যেটুকু বুঝাতে পেরেছি এইটুকু বুঝতে পেরেছো কিনা? এটুকু বুঝলেই হবে, এর বেশি দরকার নেই। কয়েকজন বলছে স্যার আমার নাম নেন। এই আমি কি ক্লাসে একজনের নাম নিয়েছি এখনো পর্যন্ত? শুরুর দিকে মনে হয় একজনের নিয়েছিলাম। আমি যদি এখন সবার নাম নিতে যাই তাহলে আজকে ক্লাস আর আমি শেষ করতে পারবো না। অলরেডি দেখো ক্লাসের টাইম প্রায় শেষ, কিন্তু তারপরে এখন আমার 2টা টপিক বাকি। আমি ইচ্ছা করে ওখানে একটু সময় বেশি নিয়েছি, কেননা কঠিন টপিক সবার কাছে যেটা কঠিন লাগে যেন আজকের ক্লাসের পরে তাদের কাছে ইজি লাগে, এই জন্য। আর এইগুলো যে আছে তোমরা এমনি পারবা। এই উক্তি, উক্তির ইংরেজি কি? ন্যারেশন। আমি খুব ভালোভাবেই জানি তোমরা এই মুহূর্তে এই ক্লাসে যারা উপস্থিত আছো তোমরা আমার থেকেও ইংরেজিতে ন্যারেশন খুব ভালো পারো। আমি জানি তোমরা আমার থেকেও ভালো পারো। সো ইংরেজিতে যারা ন্যারেশন ভালো পারে, বাংলায় উক্তি তাদের কাছে একেবারেই সহজ। আমি এর আগের কোয়ার্টারগুলোতে তোমাকে অনেকবার বলেছি তোমাদেরকে, আরেকবার বলি। বাংলার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে একটাই, বাংলা বা ইংরেজির যে কোনোভাবে যদি তুমি ইংরেজিটা ভালোভাবে বুঝতে পারো, বাংলা অটোমেটিক বুঝতে পারো। আর এট দ্য সেম টাইম তুমি যদি বাংলাটাও বুঝতে পারো, দেখবা ইংরেজি আরো সহজ হয়ে গেছে। তো এই জন্য আমি সবসময় বলি যে তুমি যে কোনো একটা একটু ভালোভাবে বোঝো, দেখবে যে আর একটা অনেক সহজ হয়ে গেছে। বাট আমার রিকোয়েস্ট হচ্ছে তুমি একটা কেন বুঝবা রে ভাই, তুমি সবগুলোই ভালোভাবে বোঝার চেষ্টা করবা। কেননা একটার সাথে আর একটা ওতপ্রোতভাবে জড়িত। ফয়সাল একটা প্রশ্ন বারবার করছে, যে প্রশ্নটা আমার কাছে এতক্ষণ একটা কাজের প্রশ্ন মনে হচ্ছে, যে বলছে যে ধাতু কি সবসময় প্রকৃত হয়? প্রথমত ভাই তোমার প্রশ্নটা তুমি মনে হয় বলতে চাচ্ছ যে ধাতু সবসময় প্রকৃতি হয় কিনা। দেখো ভাই, আমি তো ওখানে বলেছি প্রকৃতি মানে প্রথম অংশটাই সবই প্রকৃতি। সো শুধু যে ধাতুর সাথে প্রকৃতি তা সম্পর্কিত নয়, একটা শব্দও তো একটা প্রকৃতি। বাঘ যেমন একটা শব্দ, এটা প্রকৃতি। অ্যাট দ্য সেম টাইম আমি বললাম দুল, এটা একটা ধাতু থেকে জন্ম হয়ে আসা একটা জায়গা, জিনিস, এটাও একটা প্রকৃতি। মিস্টার ফয়সাল, মোস্ট প্রবাবলি আপনি উত্তরটা পেয়েছেন। সো আমি ধরে নিচ্ছি আপনারা ন্যারেশন আমার থেকে খুব ভালো বোঝেন। আমি আরো সহজ করে আপনাদের বুঝিয়ে দিচ্ছি, জাস্ট একটু মনোযোগ দিয়ে শোনেন। উক্তি কাকে বলে? উক্তির কথা হচ্ছে, উক্তির মূল বক্তব্য হচ্ছে, উক্তি মানে হচ্ছে কি? এবার আমি দেখো, উক্তি শব্দটাকে আমি যদি ভাঙি, তোমরা হয়তো জানো না, জাস্ট আমি ভেঙে দিচ্ছি। উক্তি শব্দের প্রকৃতি হচ্ছে বচ যুক্ত তি সমান উক্তি। বচ মানে কি? বচ মানে বক্তব্য, বলা বা বক্তব্য।
এখন কেউ যদি তোমার কাছে জিজ্ঞাসা করে বলা এটা কোন পদ, তুমি বলবা না, পারবা না? বলা অবশ্যই একটা ক্রিয়াপদ। আর বলা যেহেতু ক্রিয়াপদ, অর্থাৎ উক্তি শব্দটা এসেছে বচ থেকে, আর এই বচ হচ্ছে কি একটা ধাতু। আর ভাইয়া কি বলেছে? ক্রিয়াপদের মূল অংশ হচ্ছে ধাতু, আর ধাতুর সাথে যে সম্পর্কিত, ক্রিয়াপদের সাথে যে সম্পর্কিত, সব হচ্ছে কৃৎ প্রত্যয়। ক্লিয়ার? ওকে। এবার এই উক্তির মধ্যে কেন এটা নিয়ে কথা বললাম? এটা এই জন্য বললাম, উক্তি মানে হচ্ছে তুমি যা বলছো, তুমি প্রতিদিন যে এত শত শত বক্তব্য উপস্থাপন করছো, এই সব মানে হচ্ছে উক্তি। এই যেমন ভাই আমি একটা কথা বলছি, মনোযোগ দিয়ে শোনো, সোজা করে দিচ্ছি, একেবারে সহজ, মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি এই যে এতক্ষণ ধরে কথা বলছি, এই কথা কোনো না কোনো ভাবে একটা একটা বক্তব্য, ঠিক কিনা? এই কথা হচ্ছে কোনো না কোনো ভাবে একটা একটা বক্তব্য। তাহলে এই বক্তব্য কি? আমি বকছি, বক বক করছি, তোমরা আমার কথা শুনছো, আমি একজন বক্তা, আর তুমি যে শুনছো তুমি হচ্ছে একজন শ্রোতা। এইবার দেখো এই কথাটা কেন বললাম, উক্তি হচ্ছে একজন বক্তা যখন কথা উপস্থাপন করে, একজন বক্তার কথা উপস্থাপনের বা ধরনকে বলা হয় উক্তি। সোজা কথা, উক্তি মানেই হচ্ছে বক্তব্য। এই যে এতক্ষণ ধরে আমি এত বক্তব্য উপস্থাপন করলাম, তুমি আমার কথাটা শুনে এই কথাটা আরেক জায়গায় যে তুমি উপস্থাপন করলে, তাহলে আমরা প্রতিনিয়ত কি কোনো না কোনো ভাবে আমরা কি বিভিন্ন উক্তি বা বক্তব্য আমরা উপস্থাপন করছি না? তাহলে আমি এখন সহজ কথায় বলতে পারি না, কেউ কোনো কিছু যখন বলছে তখন সেটাই হচ্ছে উক্তি। সোজা কথা, আমি একটা কথা বলছি, আমি একটা উক্তি তোমাকে প্রদান করছি, আমি একটা স্পিচ দিচ্ছি, আবার তুমিও আজকে কতদিন কত কথা বলছো, এটাও কিন্তু এক একটা উক্তি। তার মানে আমি যেটা সহজে বুঝি সেটা হচ্ছে, উক্তি মানে হচ্ছে বক্তব্য। যিনি এই ধরনের বক্তব্য উপস্থাপন করে তাকে বলা হয় বক্তা, আর বক্তা যখন কোনো বক্তব্য উপস্থাপন করে তখন সেটাকে বলা হয় উক্তি। উক্তিকে মূলত দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রত্যক্ষ উক্তি, একটা হচ্ছে পরোক্ষ উক্তি। ইংরেজিতে এটাকে বলা হয় ডাইরেক্ট ন্যারেশন, অ্যান্ড আরেকটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন, তাই না? ওকে, তাহলে উক্তিকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রত্যক্ষ উক্তি আর একটা হচ্ছে পরোক্ষ উক্তি। এখন আমি একটু বুঝবো যে প্রত্যক্ষ উক্তি কাকে বলে। খুব সোজা কথায় বোঝো, বেশি প্যাঁচ লাগাও না, প্যাঁচ লাগালেই কিন্তু প্যাঁচ লেগে যাবে। এই যে তুমি আমার কথা শুনছো এই মুহূর্তে, এই যে তুমি শুনছো, আমি যে তোমাকে এই বক্তব্য দিচ্ছি একটা একটা করে, এটাই হচ্ছে সব হচ্ছে এক একটা প্রত্যক্ষ উক্তি। অর্থাৎ বক্তার বক্তব্য যখন তুমি সরাসরি শুনছো সেটাই হচ্ছে প্রত্যক্ষ উক্তি। আমি এই যে এতক্ষণ ধরে বকবক করছি, সব হচ্ছে প্রত্যক্ষ উক্তি। এবার মনে করো তুমি আমার একটা বক্তব্য শুনলে, যেমন আমি আজকে বললাম কি ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু। এবার তুমি কালকে স্কুলে যে তোমার কোনো একটা ফ্রেন্ডকে তুমি জিজ্ঞাসা করলে, এই বেটা বলতো ধাতু কাকে বলে? কথার কথা। তখন ও পারলে ভালো, না পারলেও সমস্যা নেই। এবার ও যখন পেরেছে বা পারেনি, যাই হোক, তুমি তাকে বললে, জানিস গতকাল শিখর ক্লাস করেছিলাম, এই কোয়ার্টারে প্রথম এক ভাইয়া বাংলার ক্লাস নিলেন আজকে, উনি বলেছিলেন ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু। তাহলে বোঝার চেষ্টা করো, আমি আজকের ক্লাসে তোমাকে একটা বক্তব্য উপস্থাপন করলাম, তুমি শুনলে, শুনে তুমি তোমার ওই যে একটা ফ্রেন্ডকে বললে যে উনি এই বলেছিলেন, তাহলে আমার কথাটাকেই তুমি কি আর এক জায়গায় যে কোট করে বললে না? অর্থাৎ আমার কথা যখন তোমার দ্বারা অন্যের কাছে বর্ণিত হচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে
পরোক্ষ উক্তি। আবার বলছি, আমার কথা তুমি প্রথমে শুনলে, এটা হলো প্রত্যক্ষ উক্তি, আমার কথাটাই। আবার আমার কথাটা যখন তুমি তোমার আরেকজনকে যে কিছু বলছো, ওইটাই হয়ে যাচ্ছে পরোক্ষ উক্তি। ক্লিয়ার? থ্যাংক ইউ। প্রত্যক্ষ উক্তি থেকে পরোক্ষ উক্তিতে রূপান্তরের সময় আমরা ৩টা বিষয় খুবই গুরুত্ব দিব। সেটা হচ্ছে, ইংরেজিতে আমরা বলি প্রোনাউন পরিবর্তন করতে হয়, বাংলায় আমরা সেটাকে বলছি সর্বনামের পরিবর্তন। ইংরেজিতে আমরা সবাই জানি টেন্স পরিবর্তন করতে, যে ডাইরেক্ট ন্যারেশনে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, ইনডাইরেক্টে পাস্ট ইনডিফিনিট হয়। আমরা জানি ডাইরেক্ট ন্যারেশনে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে ইনডাইরেক্টে যে পাস্ট কন্টিনিউয়াস হয়। ইংরেজিতে যেটাকে আমরা বলছি টেন্স চেঞ্জ, বাংলায় হচ্ছে সেটাই কাল সূচক শব্দের পরিবর্তন। সোজা কথা রে ভাই, বারবার বলছি, ইংরেজিতে যেটা টেন্স, বাংলায় সেটাই কাল। তাহলে তুমি যদি ইংরেজিতে টেন্স বোঝো এবং টেন্স বুঝে ন্যারেশন পারো, বাংলায়ও তুমি পারবা। ক্লিয়ার? ইংরেজিতে ভার্বের চেহারা যেভাবে চেঞ্জ হয়, বাংলায় ঠিক সেভাবেই ক্রিয়াপদের চেহারা চেঞ্জ হয়ে যায়। তবে আমি বলি কি, টেন্সের সাথে এই ভার্বের একটা সম্পর্ক রয়েছে। কেননা খেয়াল করে দেখো, এক একটা টেন্সে ভার্বের চেহারা এক এক রকম হয়, ঠিক কিনা? তাহলে তুমি যখন ভাই এই টেন্সটা চেঞ্জ করবা, অটোমেটিক ভাবে ভার্বের চেহারাও চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে প্রত্যক্ষ উক্তিতে আমি যদি পরোক্ষ উক্তিতে, প্রত্যক্ষ উক্তিকে যদি আমি পরোক্ষ উক্তিতে রূপান্তর করতে চাই, আমার মোটা দাগে এই 3টা জায়গার পরিবর্তন করতে হবে। ঠিক আছে? এখন এই পরিবর্তনগুলো, অর্থাৎ উক্তির যে পরিবর্তনটা হয়, এটা আমি খুব সহজে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি তোমাদের বইয়ের ভাষা অনুযায়ী। একটু মনোযোগ দিয়ে শোনো। ইংরেজিতে আমরা কি বলি? ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় আমরা সব সময় বলি যে ডাইরেক্ট ন্যারেশনে যে ইনভার্টেড কমাটা থাকে, ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় সেই ইনভার্টেড কমা উঠে যায়। তাহলে দেখো তো, প্রত্যক্ষ উক্তিতে ইনভার্টেড কমা ছিল, পরোক্ষ উক্তিতে দেখো সেই ইনডাইরেক্ট কমা কিন্তু এখানে নাই। এবং আমরা এটাও জানি, ইনভার্টেড কমা তুলে দেওয়ার পরে এই যে ঠিক ইংরেজিতে এখানে একটা কনজাংশন বসে দ্যাট, বাংলায় সেটাই বসে গিয়েছে যে। সাধারণত দেখা যায় ইংরেজিতে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রেই এই ধরনের ন্যারেশন দেখা যায়, ঠিক কিনা? তাহলে ইংরেজিতে অ্যাসার্টিভ সেন্টেন্সে যেভাবে পরিবর্তিত হয়, বাংলায় ঠিক সেটাই সেভাবে পরিবর্তিত হয়েছে। অর্থাৎ ইনভার্টেড কমা উঠে গিয়েছে, ইনভার্টেড কমা উঠে যে সেখানে আমরা একটা যে যোজক বসিয়ে দিয়েছি এবং যে এর পরে একটা ছোট্ট করে কমা দিয়ে দিয়েছি। সোজা কথা। তাহলে দেখো, ইংরেজির সাথে কিন্তু বাংলার খুব সুন্দর একটা সম্পর্ক রয়েছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। ইংরেজিতে যেরকম আমরা প্রোনাউনের পরিবর্তন করি, বাংলায় ঠিক একইভাবে সর্বনামের পরিবর্তন করতে হয়। যেমন মনে করো যে আমি তোমাকে বললাম আমি বাগান করা পছন্দ করি। কথার কথা, এমনি আমি বাগান করা পছন্দ করি। এবার এই কথাটা যখন তুমি আর একজনের সাথে যে বলবা, তখন কি বলবা? যে মনে করো আমি বললাম যে সে বা স্যার বা ভাইয়া বাগান করা পছন্দ করে। তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে ছিল আমি, আমির পরিবর্তে এখানে হয়ে গেছে সে। তাহলে কি সর্বনামের পরিবর্তন হয়েছে না? সর্বনাম কাকে বলে? ইংরেজিতে এটাকে বলে প্রোনাউন। প্রোনাউন কাকে বলে? নাউনের পরিবর্তে যেটা বসে সেটাই তো প্রোনাউন। তাহলে এখানে ছিল আমি, এইটার পরিবর্তেই তো বসেছে সে। তো যেহেতু একটার পরিবর্তে আরেকটা বসেছে, হয়েছে, সমস্যা নেই, প্রোনাউনের তো পরিবর্তন হয়েছে। এবং আমাদের যে বেসিক রুল ছিল, এই যে দেখো ইনভার্টেড কমা উঠে গিয়েছে, ইনভার্টেড কমা উঠে যে এখানে একটা যে বসে গেছে। আশা করছি বিষয়টা বুঝতে পারছো। ক্রিয়ারূপের পরিবর্তন করতে হয়।
কেন ক্রিয়ারূপের পরিবর্তন করতে হয়? এই যে লিপি বলল আমি এখনই বের হচ্ছি। লিপি বলল যে সে তখনই বের হচ্ছে। এই যে এখানে বলছে হচ্ছি, এখানে হয়ে গেছে হচ্ছে। আরেকটা জিনিস পরিবর্তন দেখো তো, এখানে ছিল আমি, এখানে হয়ে গেছে সে। তাহলে কি এখানে সর্বনামের পরিবর্তন হয়েছে না? হয়েছে। আবার দেখো ক্রিয়াপদেরও পরিবর্তন হয়েছে। তাহলে সর্বনাম এবং ক্রিয়াপদ দুটোরই পরিবর্তন হয়। কোথায়? উক্তি পরিবর্তনের ক্ষেত্রে। উক্তি পরিবর্তনে প্রত্যক্ষ উক্তি থেকে পরোক্ষ উক্তিতে রূপান্তর করার সময় কালবাচক এবং স্থানবাচক শব্দের পরিবর্তন হয়। কাল বলতে কি বোঝায়? কাল বলতে বোঝানো হয় সময়, সময়বাচক শব্দ। যেমন ছিল আগামীকাল, হয়ে গেছে পরদিন। ইংরেজিতে তোমরা ন্যারেশন করার সময় পড়েছো না, টুমোরো থাকলে বসে নেক্সট ডে, ঠিক তাই। আবার ইংরেজিতে তোমরা পড়েছো হেয়ার থাকলে বসে দেয়ার। তাহলে বাংলায় ছিল এখানে, হয়ে গেছে সেখানে। তাহলে দেখো ভাইয়ারা, ইংরেজির সাথে বাংলার কিন্তু হুবহু একটা মিল আছে। আবার বলছি, ইংরেজির সাথে বাংলার কিন্তু খুব সুন্দর একটা মিল আছে। শুধু ইংরেজিটা একটু ভালোভাবে বুঝে আসো, বাংলা দেখবে একেবারেই সহজ হয়ে গেছে। ঠিক আছে? আমরা সবাই জানি চিরন্তন সত্য বা ইউনিভার্সাল ট্রুথের ক্ষেত্রে কোনো প্রকার কোনো পরিবর্তন হয় না। শুধু কি হয়, ইনভার্টেড কমাটা উঠে যায় আর এই মাঝখানে একটা যে বসে যায়। এখন চিরন্তন সত্য বাক্য কাকে বলে? আমরা সবাই জানি যে পৃথিবীর সূচনা লগ্ন থেকে এখন পর্যন্ত যেটা চিরাচরিতভাবে প্রচলিত, সেটাই হচ্ছে চিরন্তন সত্য বাক্য। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছো। কত সহজ দেখো, প্রশ্নবোধক, অনুজ্ঞাবাচক, আবেগসূচক বাক্যের প্রত্যক্ষ উক্তিতে পরোক্ষ উক্তিতে পরিবর্তন করতে হলে প্রধান খণ্ডবাক্যের ক্রিয়ার ভাব অনুসারে পরিবর্তন করতে হয়। অর্থাৎ প্রধান খণ্ডবাক্যের ক্রিয়ার ভাব অনুসারে। প্রধান খণ্ডবাক্য কি? মনে রাখবো, একটা বাক্যের দুইটা অংশ থাকতে পারে। যেমন আমি তোমাকে বললাম, যদি তুমি কালকে সন্ধ্যায় আসো, আমি তোমাকে কালকে আইসক্রিম খাওয়াবো। তাহলে এই যে তোমাকে তো আগে আসতে হবে, তারপরে না আমি তোমাকে আইসক্রিম খাওয়াবো, ফুচকা খাওয়াবো, চকলেট খাওয়াবো। তাহলে এইরকম একটা বাক্যের দুইটা খণ্ডবাক্য থাকতে পারে এবং এই দুইটা খণ্ডবাক্যের মধ্যে মনে রাখবা, একটা হচ্ছে প্রধান খণ্ডবাক্য আর একটা হচ্ছে অপ্রধান খণ্ডবাক্য। ঠিক আছে? তো এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে আমাদের। তো এটা করার সময় আমরা একটু পরে বুঝবো। যেমন এখানে ইংরেজিতে যেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলি, বাংলায় প্রশ্নবোধক বাক্য। মা আমাকে বললেন তোমাদের স্কুলে গ্রীষ্মের ছুটি কবে হবে। তো মা তো আমার কাছে জানতে চাইলেন, আমি এইটা আগে লিখবো। মাই মাদার আস্কড মি, ইংরেজিতে আমরা এটা লিখি, বাংলায় হচ্ছে আমাকে জানতে চাইলেন তোমাদের স্কুল কবে ছুটি হবে। আমাদের স্কুল গ্রীষ্মের ছুটি কবে হবে বা কবে হবে। ঠিক আছে? দেখো একই জিনিস, এখানে কঠিন কিছু নাই। অনুজ্ঞা বলতে কি বোঝায়? খাতায় সুন্দর করে লিখে রাখো। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। নিচের কোনটি অনুজ্ঞা সূচক বাক্য? লিখে রাখো, যে বাক্য দ্বারা আদেশ, অনুরোধ, উপদেশ, খাতায় লিখে রাখো, যে বাক্য দ্বারা আদেশ, অনুরোধ, উপদেশ, প্রার্থনা, শুভকামনা এসব বোঝায়, সেটা হচ্ছে অনুজ্ঞা সূচক বাক্য। ইংরেজিতে এটাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। যে বাক্য দ্বারা আদেশ, অনুরোধ, উপদেশ বোঝানো হবে, সেটা হচ্ছে অনুজ্ঞা সূচক বাক্য। বাক্যটার দিকে তাকিয়ে দেখো, লোকটি আমাকে বললেন অনুগ্রহ করে আপনি সামনের আসনে বসুন। তাহলে লোকটি আমাকে কি সামনের আসনে বসার অনুরোধ করলেন। তাহলে অনুরোধ কই? এই যে অনুরোধ। এসএসসি পরীক্ষায় অনেকবার প্রশ্ন এসেছে, নিচের কোনটি অনুজ্ঞাবাচক বাক্য? যে বাক্যের মধ্যে দেখবে আদেশ আছে, অনুরোধ আছে, উপদেশ আছে, অনুজ্ঞাবাচক বাক্য। আর আবেগ সূচক বাক্য, এটা তো তোমরা জানো, এটা বলার কিছু নাই। সো যে বাক্যের দ্বারা আবেগ প্রকাশিত হয়, সেটাই আবেগ সূচক বাক্য। সো আমি ভাই এখন কমেন্ট বক্সটা একটু ওপেন করে দিচ্ছি।
তোমরা কাইন্ডলি একটু কমেন্ট বক্সে এই 5টা প্রশ্নের উত্তর একটু দ্রুত করো তো ভাইয়ারা। সবাই। ছেলেটি বলে উঠল, বাহ কি সুন্দর বাড়ি। বাক্যটি পরোক্ষ উক্তিতে কি হবে? তোমরা কিন্তু সবাই উক্তি খুব ভালো পারো, সুতরাং এটা একটু সবাই দ্রুত উত্তর করো। আমরা একটু দ্রুত উত্তর করি সবাই। দেখছো ইংরেজির সাথে বাংলার কত রিলেশন। ছেলেটি বলল, বাহ কি সুন্দর বাড়ি। বাক্যটি পরোক্ষ উক্তিতে হবে, ছেলেটি আনন্দের সঙ্গে বলল যে বাড়িটি খুব সুন্দর। এক্সক্লেমড উইথ জয় বা এক্সক্লেমড উইথ সরো। মনে আছে ন্যারেশন করতে যে তোমরা এই ধরনের বাক্যগুলো কিন্তু ব্যবহার করেছো, বাংলায় ঠিক তাই। শিক্ষক বললেন, তোমরা কি ছুটি চাও? এর পরোক্ষ উক্তি কি? ইংরেজিতে যেটা আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করি, বাংলা ঠিক তাই। সবাই একটু দ্রুত করি আমরা সবাই। সবাই অ্যান্সার করবো প্লিজ। রাহুল বলছে, আর কতক্ষণ ক্লাস হবে ভাইয়া? আর 5 থেকে 7 মিনিট ক্লাস নিব। তোমাদের এই টপিকগুলো আমি একটু শেষ করে তারপরে আজকে ছুটি নিতে চাচ্ছি। তোমাদের যদিও ক্লাস ছিল 1 ঘন্টা 15 মিনিটের, কিন্তু আজকের ক্লাসের টপিকগুলো এত বড় বড় যে অন্তত 1.5 ঘন্টা ক্লাস নিতে হবে। একটু কষ্ট করে থাকো, আশা করি খারাপ হবে না। তোমরা কি ছুটি চাওয়ার পরোক্ষ উক্তি হচ্ছে আমাদের ছুটি চাই কিনা শিক্ষকটা জিজ্ঞাসা করলেন। থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্ন। হামিদ বলল, আমি এক্ষুনি আসছি। এর পরোক্ষ উক্তি কোনটি? সবাই উত্তর করো। এক্ষুনিকে আমরা শুধু তক্ষুনি করে দিলেই উত্তর হয়ে যাবে। দেখছো, শুধু ওই যে বলেছিলাম নাও থাকলে ইংরেজিতে যদি দেন হয়, বাংলায় এক্ষুনি থাকলে বাংলা সেটা হয়ে যায় তক্ষুনি। এই ছোট পার্থক্য, আর তো কিছু না। তিথি বলেছিল, আমি জাফলং যাচ্ছি। এর পরোক্ষ উক্তি কি? জাফলং কোথায়? জাফলং কিন্তু সিলেটে। আমরা যাব সিলেটে ঘুরতে, তার আগে প্রশ্নটা একটু উত্তর করে আসি। তিথি বলেছিল যে সে জাফলং যাচ্ছে। বাহ, সবার উত্তর কারেক্ট হচ্ছে। তোমরা আসলে আমার থেকেও ভালো পারো, আমি যেটা বুঝলাম। নেক্সট কোশ্চেন। আচ্ছা, আপাতত নেক্সট আর নেই। আমরা একেবারে সহজ একটা টপিকে চলে যাব, যেটার নাম হচ্ছে শব্দ দ্বিত্ব। দ্বিত্ব বানানটার দিকে সবাই আগে একটু খেয়াল করেন। অনেকে দ্বিত্ব বানানটাই ভুল করে, বানানটার দিকে একটু নজর দিন। ওকে, অনেকের কাছে হয়তোবা এই টপিকটা একেবারে নতুন টপিক। আমি নতুন টপিককে দেখো 5 মিনিটে সহজ করে দিচ্ছি, জাস্ট তোমরা একটু মনোযোগ দাও। মাহিনুর রশিদ বলছে, আজকে শেষ করেন ভাইয়া এই টপিকটা, মাত্র খুবই সহজ টপিক, 5 মিনিটে শেষ হয়ে যাবে। জাস্ট তোমরা 5টা মিনিট একটু মনোযোগ দিয়ে আমার কথাটা শোনো, কেননা নেক্সট ক্লাসের টপিকগুলো এর থেকেও বেশ গুরুত্বপূর্ণ টপিক আছে, কারক বিভক্তি আছে। সো তোমরা যদি, আমি যদি আরেকটা টপিক এখন জমিয়ে রাখি, নেক্সট ক্লাসে আরো চাপ পড়বে তোমাদের, এই জন্য এটা শেষ করে দিচ্ছি।
শব্দদ্বিত্ব কি রে ভাই? শব্দদ্বিত্ব একেবারে সোজা কথা। শব্দ মানে তো আমরা জানি, আজকের ক্লাসে একেবারে শুরুতে দেখলাম কয়েকটা বর্ণ মিলিত হয়ে একটা শব্দ হয়, তাই না? এবার একটা শব্দ যখন পরপর দুইবার ব্যবহার করা হয় তখন সেটা হয়ে যায় শব্দদ্বিত্ব। অর্থাৎ একটা শব্দ যখন পরপর দুইবার ব্যবহার করা হয় তখন সেটা হয়ে যায় শব্দদ্বিত্ব। ক্লিয়ার? একটা শব্দ যখন পরপর দুইবার ব্যবহার করব তখন সেটা হয়ে যাবে শব্দদ্বিত্ব। যেমন আমি বললাম যে আমার জ্বর হয়েছে, চারিদিকে এখন তাকিয়ে দেখবো অনেকে ভাইরাস জ্বরে আক্রান্ত। তো আমি বললাম আমার জ্বর হয়েছে, এক ধরনের অর্থ তুমি পাচ্ছ, একটা কথা বুঝতে পারলে যে ভাইয়ের জ্বর হয়েছে। এবার আমি বললাম যে না রে আমার জ্বর জ্বর লাগছে, তার মানে তুমি বুঝলে যে ভাইয়ের হয়তো একটু শরীরটা বা গাটা একটু গরম গরম হয়েছে, চারিদিকে আবহাওয়া এরকম, হয়তো এই জন্য। সো একটু বোঝার চেষ্টা করো, জ্বর শব্দটা দ্বারা একটা বিষয় আমি বুঝলাম। এবার আমি বললাম জ্বর জ্বর, দেখো তো তাহলে শব্দদ্বিত্ব কেন গুরুত্বপূর্ণ বুঝতে পেরেছো? একটা শব্দ যখন পরপর দুইবারই ব্যবহার করা হয় তখন সেই শব্দের অর্থ অনেকটাই পরিবর্তন হয়ে যায়। আর তুমি আপাতত যেটা মনে রাখবা, শব্দদ্বিত্ব ৩ প্রকার, এমসিকিউ এর জন্য মনে রাখবা। এক হচ্ছে অনুকার দ্বিত্ব, ধন্যাত্মক দ্বিত্ব এবং পুনরাবৃত্ত দ্বিত্ব। পরীক্ষায় আসতে পারে এখান থেকে প্রশ্ন, একটা প্রশ্ন সর্বোচ্চ আসতে পারে যে শব্দদ্বিত্ব কয় প্রকার? ৩ প্রকার। ৩টা কি কি আমি এখন খুব সহজে বুঝিয়ে দিচ্ছি, খুব মনোযোগ দিয়ে বুঝো। দৈনন্দিন জীবনে আমরা এই শব্দদ্বিত্ব অহরহ ব্যবহার করি এবং তার মধ্যে অনেক বেশি ব্যবহার যেটা করি সেটা হচ্ছে অনুকার দ্বিত্ব। অনুকার দ্বিত্বটা কি? পরপর প্রয়োগ হওয়া কাছাকাছি চেহারার শব্দকে অনুকার দ্বিত্ব বলে। যেমন আমি বললাম যে দেখ আমি অঙ্ক টঙ্ক পারি না, আমার দিয়ে অঙ্ক টঙ্ক হবে না, তাহলে এই যে অঙ্ক টঙ্ক, আমি বললাম কেক টেক কেটে লাভ নেই, গরু টরু নিয়ে আসি, বাহ কি সুন্দর ঝিকিমিকি তারা, এত গুটিসুটি হয়ে বসে আছো কেন? বুঝে শুনে চলো। একটু বোঝার চেষ্টা করো তো ভাইরা, এই ধরনের শব্দ দৈনন্দিন জীবনে আমরা অহরহ ব্যবহার করি কিনা? ব্যবহার করি। তাহলে আমি এইভাবে বলতে পারি, দৈনন্দিন জীবনে ব্যবহার হওয়ার উপযোগী যে শব্দগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করছি এবং কাছাকাছি চেহারার যে শব্দগুলো, গরু ছাগল, ছাগল টাগল, কেক টেক, ঘর টর, ঝিকিমিকি, ঝিলিমিলি, শেষমেশ, এইগুলো হচ্ছে সব অনুকার দ্বিত্ব। এবং অনুকার দ্বিত্বে কি হয় জানো? অনেক সময় স্বরের পরিবর্তন ঘটে। স্বরের পরিবর্তনটা কি? আড়া আড়ি, প্রথমে আড়ার শেষে ছিল আকার, আর আড়ির শব্দের শেষে হয়ে গেছে রস্বইকার। তাহলে একটু লক্ষ্য করে দেখো তো স্বরবর্ণের পরিবর্তন হয়েছে কিনা। আ ছিল প্রথম শব্দের সাথে, পরের শব্দের সাথে সেটা যুক্ত হয়েছে রস্বইকার, যুক্ত হয়েছে। চুপচাপ, প্রথম শব্দের শুরুতে ছিল রস্যুকার, পরেরটার সাথে হয়ে গেছে আকার। তাহলে দেখো তো স্বরবর্ণের পরিবর্তন হয়েছে কিনা। পাকাপাকি, প্রথমটার সাথে ছিল আকার, পরেরটার সাথে যুক্ত হয়েছে রস্বইকার। তাহলে আমরা যেটা বলতে চাচ্ছি, অনুকার দ্বিত্বে সব সময় না হোক মাঝে মাঝে স্বরবর্ণের পরিবর্তন হয়। এরপরে কি? ধন্যাত্মক দ্বিত্ব। ধন্যাত্মক দ্বিত্ব কি? আমাদের আশেপাশে প্রকৃতির মাঝে, আমাদের আশেপাশে আমরা যে প্রকৃতিতে বসবাস করি, এই প্রকৃতির মাঝে বিভিন্ন প্রাণী বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের শব্দ উৎপন্ন করে। শুধু যে প্রাণী তা না, অনেক বস্তুর অনেক সময় অনেক ধরনের শব্দ হতে পারে। যেমন আমি বললাম টুংটাং শব্দ, তারপরে আমি তোমাকে বললাম এত খক খক করে কাশছো কেন, তারপরে আমি বললাম কুট কুট করে কি কামড়াচ্ছে, টস টস করে ব্যথা করছে, শো শো করে বাতাস বইছে। একটা জিনিস লক্ষ্য করে দেখো তো ইয়াং লেডিস এন্ড জেন্টলম্যান, ধন্যাত্মক দ্বিত্বগুলো এমন ধ্বনি সৃষ্টি করছে যেটা তোমার আমার আশেপাশে পরিবেশ প্রকৃতির মধ্যেই আছে। ইভেন কোনো ব্যক্তির দ্বারা,
কোনো বস্তুর দ্বারা বা কোনো প্রাণীর দ্বারা বা কোনো অপ্রাণীর দ্বারা কিন্তু ধনাত্মক দ্বিত্ব সৃষ্টি হতে পারে। এত কঠিন করে কিছু বোঝার দরকার নাই। আমি যে একটা লাইন দাগিয়ে দিয়েছি এটাই শুধু মনে রেখো, প্রাকৃতিক ধ্বনির অনুকরণে যেসব শব্দ তৈরি হয় সেগুলো হচ্ছে ধনাত্মক শব্দ। যেকোনো প্রাকৃতিক ধ্বনি, সেটা হতে পারে প্রাণীর, হতে পারে কোনো বস্তুর। পুনরাবৃত্ত দ্বিত্ব। পুনরাবৃত্ত দ্বিত্বটা কি? ওই যে আমি বলছিলাম পুনরায় আবৃত্ত করা বা পুনরায় বলা, জ্বর, পরপর, কবি ভাব, জোরে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, একটা শব্দ যখন আমরা পুনরায় বলবো সেটাই হয়ে যাবে পুনরাবৃত্ত দ্বিত্ব। এখন পুনরাবৃত্ত দুই ভাবে হতে পারে, বিভক্তিহীন হতে পারে, বিভক্তিযুক্ত হতে পারে। আর বিভক্তি নিয়ে আমরা পরবর্তী দিন ক্লাসে কারকের সাথে আলোচনা করব। এই জন্য পুনরাবৃত্ত দ্বিত্বের মধ্যে এখন এই মুহূর্তে আর আলোচনা করছি না। আমি জানি তোমাদের অনেকের একটু কষ্ট হয়ে গেছে। তো চলো আমরা দুইটা প্রশ্নই সমাধান করে আজকের মতো ক্লাসটা এখানে শেষ করি। তোমাদের জন্য প্রশ্ন, নিচের কোনটি ধনাত্মক দ্বিরুক্তি? দেখো তো একটু কমন সেন্স অ্যাপ্লাই করে অ্যান্সার করা যায় কিনা। আমি কি বললাম একটু আগে, প্রকৃতির মাঝেই দেখো তো এখন এই যে বিগত কয়েকদিন একটানা বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কি একটা ঝমঝমানি শব্দ আছে? এই ঝমঝমানি শব্দ প্রকৃতির মধ্যে, প্রকৃতির দ্বারা সৃষ্ট। এই জন্য আমরা এটা বলছি ধনাত্মক দ্বিরুক্তি। কোনটি অনুকার দ্বিত্ব? আমি অ্যান্সার করে দিচ্ছি, ঝিলমিল হচ্ছে অনুকার দ্বিত্ব। তো আজকে তাহলে এ পর্যন্তই থাক। আমরা দেখতে হচ্ছে একেবারে ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। এখন তোমরা একটু, আমি তোমাদের 2টা মিনিট সময় দিচ্ছি, একটু কাইন্ডলি কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাও তো আজকের ক্লাসে দেখো আমরা কিন্তু খুব হাই ভোল্টেজের 2টা টপিক শেষ করলাম। একটা হচ্ছে প্রকৃতি দিয়ে বা প্রত্যয় দিয়ে শব্দ গঠন, আর একটা উক্তি। আর শব্দদ্বিত্ব আসলে অত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার না, কিন্তু অনেক সময় দেখা যায় যে পরীক্ষায় এখান থেকে একটা প্রশ্ন থাকে। সো আমি তোমাদেরকে ভাই ক্লাসের ফাঁকে যেটা বলেছি আরেকবার বলছি, আজকের ক্লাসটা থেকে তোমরা কিছুটা বুঝতে পেরেছো আশা করছি। সেটা হতে পারে 50%, 60%, 70%। বাকিটা আজকের এই ক্লাসটার পরপরই এই 3টা টপিক তুমি একটু বাসায় একটু সময় দাও। 3টা টপিক পড়তে সর্বোচ্চ আধা ঘন্টা লাগবে। তারপরে আমাদের আজকের ক্লাসের উপর বেসিস করে তোমরা জানো কিছুদিন পরে লাইভ এক্সাম হবে, তুমি এক্সামটা অ্যাটেন্ড করো। পরীক্ষা ভালো হলো খারাপ হলো কিচ্ছু যায় আসে না, কোনো সমস্যা নেই। দেখবা যে তোমার কনফিডেন্স আগের থেকে অনেক বেশি হয়ে গেছে। তো যাই হোক, এখন একটু বলো সব মিলে কেমন, আর কারো কোথাও কোনো সমস্যা আছে কিনা? আহ কারো কোথাও সমস্যা? এই তোমরা গান শুনতে চাচ্ছ কেন রে ভাই? আমি এতক্ষণ ধরে এত গান গাইলাম, এই গান কি ভালো লাগেনি নাকি? এই গান তো ভালো লাগার কথা। যাই হোক, দেখো এই একটা না তোমাদের ক্লাস কিন্তু ছিল 1 ঘন্টা 15 মিনিটের। আমি দেখো সেটা আরো প্রায় 20 মিনিট বাড়িয়ে নিলাম ক্লাসটা। এটা কি আমার জন্য করেছি না তোমাদের জন্য করেছি? আমি জানি তোমাদের অনেকের অনেক কষ্ট হচ্ছে, কিন্তু দেখো আমাদের কিন্তু এই 15-20 মিনিট আমরা বেশি সময় নিয়ে হলেও আমরা কিন্তু 3টা টপিক আজকে শেষ করে ফেললাম। তো চাপ নিও না, গানের দিন গান হবে। আজকে আর আপাতত আমরা গান বাজনায় না যাই, কেননা বুঝতেই পারছো ক্লাস অনেকক্ষণ সময় নিলাম, তোমরা অনেকে অনেক টায়ার্ড হয়ে গিয়েছো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর শেষবারের মতো বলছি, কোথাও কোনো সমস্যা হলে গ্রুপে শেয়ার করো, মেনশন করে জানিও। সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবার জন্য অসংখ্য ধন্যবাদ।